কভার করি নাই আমি গতদিন তো মানে ফার্স্ট ক্লাস নিয়েছিলাম আমি আপনাদের এমনি হচ্ছে কি কোনো কাজ দিয়েছিলাম কি হ্যাঁ দেখছিলেন বাসায় সার্ভার দেখা আর ভাইয়ারা আপনাদের মোটামুটি দেখছিলেন আপনারা ভাইয়া একটা কমপ্লিট করছেন প্রবলেমগুলো চেক করে দেবো আমি সেটা মোটামুটি দেখে ফেলছেন যারা দেখেন নাই তাহলে একটু এই সপ্তাহে একটু দেখে ফেলার চেষ্টা করবেন কারণ আমি জানি যে প্রথম দিন আসলে যে অনেকে একটু ঝামেলা হয় বই অনেকে ম্যানেজ করতে পারে না এই জন্য কিন্তু ফুল চ্যাপ্টারও আমি দেই নাই মাস্টাররা আপনারা আবার ধরে ফেলতে পারেন সাড়ে বারোটা মনে হয় বেজে গেছে তাহলে একটা ফর্ম ওয়ান মানে অনেকই বাকি ওই এক কম্পিউটার লাগে অনেক কম্পিউটার এটার মধ্যে আসলে পার্থক্য কি ওইটার 60% কি হবে মানে আপনি বলছিলেন যে ওয়ার্ড পার্সেন্টেজের পরে সবসময় একটা অফ দরকার হয় পার্সেন্টেজটা কার মানে আপনি যে আপনি যে প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করছেন আমি সাথে সাথে ধরতে পারছি ওইটাই ধরবেন আপনি এই কোশ্চেনটা তো শুধু উনার না যারা পড়ছেন অনেকেরই প্রবলেমটা থাকার কথা যে পার্সেন্টেজ ইজ 3% অফ 5% ছিল রাইট একটা জিনিস মনে রাখবেন যে পার্সেন্টেজের পরে সবসময় একটা অফের দরকার হয় পার্সেন্টেজটা কার তার মানে এই প্রশ্নটা একটু রিভাইজ করে হবে যে what percent of 5% is 3% মানে অফটাকে পার্সেন্টেজের পরে না দিয়ে পরে দিয়েছে একেবারে কারণ আপনি কনফিউশনটা দিয়ে প্রশ্নটা নিচে কি হালকা লিখে রাখেন নাকি মানে ওইটাও যে গ্রামাটিক্যালি ভুল তা কিন্তু না ওইটাই ঠিক আছে বাট আমাদের পড়তে হবে পার্সেন্টেজের পরে অফ দিয়ে what percentage of 5% is 3% আর এই প্রশ্নটা যে শুধু আপনার সমস্যা তাও কিন্তু না আজ পর্যন্ত যতগুলো ব্যাচ করেছি প্রত্যেকটা ব্যাচের ফার্স্ট প্রবলেম হচ্ছে এটা একটা ব্যাচ থেকে এরকম একজন কমেন্ট করে দিয়েছিল যে আমি নাকি কমপ্লিট আপনাদেরও নাকি মনে হয়ে গেছে কম্পিউটার পড়ে আমার কোনো মানে একটু কাজ করতে এই প্রশ্নটা তো এটা মিলতেছে না কিন্তু ওই যে পার্সেন্টেজের পরে সবসময় একটা অফের দরকার ভাই এই একটা প্রশ্ন দেখছিলাম স্যার স্যার ম্যাথ কত নাম্বার অ্যাকচুয়ালি হচ্ছে নতুন করে কত নাম্বার 87 পেজ প্রবলেম নাম্বার হচ্ছে 189 নাম্বার প্রবলেম দেখেন প্রশ্নটা কি ছিল যে হোয়াট পার্সেন্টেজ প্রশ্নটা আমি বলছি লেখেন দরকার হয় যাদের কাছে বই নেই what percentage is 3% of 5%? What percentage is 3% of 5%? বুঝছেন এটার মূল প্রশ্নটা ছিল এটা তো ওনার প্রশ্ন ছিল এরকম আসলে আমরা যেভাবে শিখে আসছি যে what percentage is মানে কি সমান 3% মানে কি যে 3/100 of মানে কি গুণ 5/100 কিন্তু সমস্যা যেটা যে এই অঙ্কটা কিন্তু এইভাবে করা যাবে না কারণ আমি আপনাদের যখন যে অঙ্কগুলো করাই দিয়েছিলাম তখন দেখেন প্রত্যেকটা অঙ্কের পরে পার্সেন্টেজের পরে কিন্তু একটা অফ ছিল পার্সেন্টেজকে সবসময় অফের প্রেক্ষাপটে চিন্তা করতে হবে দ্যাট ইজ এই প্রশ্নটাকে আমরা এভাবে করব হোয়াট পার্সেন্টেজ অফ 5% ইজ 3% তাহলে আমরা পড়ব কিভাবে এই কথাটা যেটা বললাম এটা লিখে রাখেন হোয়াট পার্সেন্টেজ অফ 5% is 3%. তাহলে what percentage টাকে ধরলাম কি আমরা x% of মানে কি গুণ 5% মানে কি 5/100 is মানে কি সমান 3% মানে কি 3/100 100 বাদ আর x% মানে কি x/100 তাহলে 3/5 100 তাহলে এই সাইডে চলে আসলো কাটাকাটি করলে তাহলে x এর মান কত পার্সেন্ট হবে 60 ঠিক আছে আরো কিছু মনে হয় বলছিলেন প্রবলেম কিছু ছিল বলেন প্রবলেম যেটা ছিল
এটা দেখছি এটা ধরতে পারছেন আর কিছু আছে বললো তো 3-4টা কেবল একটা দেখলাম এই প্রশ্নটা মনে হয় অনেকেরই ছিল মনে হয় সমস্যা ভাই আসছে ওটা হ্যাঁ আসছে হ্যাঁ আচ্ছা তাহলে তারপরে কোনটা ছিল শীতের 25% শীতের 25 করে দিয়েছিলাম কি ওটা ক্লাসে তো ভাই অঙ্কের বাই ধারা কি বুঝায়? কি দ্বারা বাই যেমন যেমন একটু বলেন যেমন অফ দ্বারা গুণ বুঝায়, তেমনি বাই দ্বারা ভাগ। এত বাই এত আচ্ছা 2 বাই 5 যে- মানে কি যে 2 ডিভাইড বাই 5 ভাগ ওটা বুঝায়। তো একটা অঙ্ক করতে যে মিলাতে পারিনি তো তখন হলো বাই ধারা অন্য কিছু বুঝায় কি? এটা কিন্তু কিছুটা ডিপেন্ড করে হচ্ছে তার ভাষাটা কি বলা আছে আর এর ঝামেলা হলো যেমন একই সংখ্যা দিয়ে এই ভাগ এগুলো হচ্ছে আমার নিজের কিছু টুকটাক প্রবলেম। আর রুট দেওয়া সংখ্যাটাকে মানে দশমিক যুক্ত রুট কিভাবে রুট করা যায়? দশমিক যুক্ত কোনো সংখ্যা যেমন 1.44 এটা তো মানে 100 করে নিয়ে করা যায়, কিন্তু অন্য যে সংখ্যাগুলো যায় না হ্যাঁ সেগুলোকে এগুলো কিভাবে এই জন্য পরীক্ষা তো আসে না জি এই জন্য এগুলো পরীক্ষা তো তো অনেকেই আসে যেগুলো যেমন এটা তো সহজে করা যায়, উপরে 12 নিচে 10 আসে কারণ 100 কয়টা সালের প্রশ্ন দেখছে যাই না আমি অনেকগুলো কোশ্চেন দেখে আমার কাছে এগুলো যখন মনে হচ্ছে আমি একটু একটু করে লিখে রাখছি। তাহলে এই প্রশ্নটাই দরকার ছিল বই আছে আমি ওই যেগুলো প্রশ্নটাই দরকার ছিল কেননা ব্যাংকে কিন্তু এমন টাইপের প্রশ্ন দিবে না যে প্রশ্নগুলো আপনার ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর দরকার কিন্তু এই যে বড় বড় যে ইয়েগুলো আসে এটা যে ক্যালকুলেশনটা করতে যে কত ইয়ে লাগে এগুলো ইজিলি কিভাবে করা যায়? এটা ইজিলি হচ্ছে ইন্টারেস্টের অঙ্কগুলো দেখতে হবে তাহলে এই জিনিস যাই হয় অঙ্ক তো আটকায় না, ঝামেলা হলো যে এই গুণ ভাগ করতে যায় আর ভুল হয়ে যায়, এটা হচ্ছে তাহলে গুণ ভাগ করবেন দশমিকে গুণ আর দশমিকে এটা ভাগ ইয়ে করা করতে হয় না, শর্টকাট করতে হয়। কোনো নিয়ম নাই আপনারা যা জানেন ওইটাই করতে হবে কিছু গেস করে করে কাজ করা যায় স্যার পরীক্ষা যেমন দেখা যায় 95-85 এখান থেকে যেমন 85 দিলে আরো পরীক্ষা তুমি আসেনি এবারে যে কোনটা বলবে এবারে কিন্তু অন্যগুলো আমাদের মিলিয়ে হ্যাঁ অন্যগুলো হ্যাঁ করলে কিন্তু আমি ওখানে বলছিলাম না যে ব্যবধানটা সমান রাখতে হবে ব্যবধানটা সমান দেখি কারণটা কি ধরেন আমি একটা দেখেছিলাম কত যে 37 ইনটু 43 সেটা তাই না একটা থেকে 3 বেশি একটা থেকে 3 কম যদি দিই তাহলে সেটা কত হবে এমন একটা মান নিচ্ছি একই মান বৃদ্ধি পাবে একই মান কি কম থাকবে তাহলে এটা পসিবল তাহলে হবে কারণ আপনারা মানটাই এরকম বলছিলেন এখন আমি কি করতে পারি মান বলার সময় তো আপনারা এটা মিলাই দিয়ে বলার ফেলছেন তো সেখানে আমি কি করতে পারি স্যার 40 50 না যাবে 21 গুণ করলে হ্যাঁ বুঝিনি 40 50 মানে 39 45 55 আমরা কি করব 39 এর দেবো 55 49 আর 55 47 ইনটু 47 না তাহলে একটা থেকে 8 বেশি একটা থেকে 8 কম এত এটাও তো খুব এটা করা তো কষ্ট আমাদের করি জন্য। আমি এটা- 47 ইনটু 47 গুণ করাটা টাফ এরও ঠিক আছে 47 গুণ করাটা টাফ 50 এর পরিষ্কার করলে কত হবে 49 এর স্কয়ার বের করতে আছে 50 থেকে 49 কত কম 25 থেকে 1 বাদ দিলে কত পাবো 24 আর যে ব্যবধানটা পাচ্ছি ওইটার উপর স্কয়ার বের করেন কত পাবো ব্যবধান এখানে তো এক আছে তাহলে একের স্কয়ার করলে কত পাবো 01 মানে যেটা এক ঘরের ডিজিট পাচ্ছি নিব কত 01 এভাবে তাহলে 48 50 থেকে 48 দুই কম 25 থেকে 2 বাদ দিলে 23 আর 2 এর উপর স্কয়ার করলে 4 তো শুধু 4 নিতে পারবো না দুই ঘরের নিতে হবে তাহলে 47 ছিল তাহলে 47 আসলে 50 থেকে কত কম 3 কম তার মানে হচ্ছে 22 আর ওদিকে 3 মানে হচ্ছে 09 2209 থেকে আপনার 1864 বাদ দিতে হবে ভেজাল বাড়ছে গুণ করেন ছাত্রের সঙ্গে সবকিছু করতে এত ঝামেলা করতে এটা করতে করতে তো আসলে আমাদের গুণই হয়ে যাবে গুণিত হয়ে যায় তাহলে এটাতে আরো তাড়াতাড়ি হবে তো কিছুটা এটা মানের উপরেও নির্ভর করে কিন্তু গত ক্লাসে তো বলছিলাম আসলে সব অঙ্কে কিন্তু সবকিছু হয় না কিছু অঙ্ক কিন্তু মানের উপরেও নির্ভর করবে আর আপু আপনার যেটা প্রশ্ন বলছিলেন যে ওই ক্যালকুলেশনের যেটা প্রবলেম আপনি দেখাইছেন ওই কিন্তু কম্পাউন্ডের একটা প্রশ্ন ছিল চক্রবৃদ্ধি ওটা লেসন 2 এ আছে যে ওই টাইপের ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয়
কিন্তু প্রথম 60 অঙ্কের মধ্যে তো এটা থাকার কথা না। চাই না, আমি হিসেব করে করি না, করতেছি। কাজ দিয়ে একটা করে না একটা ফার্স্ট ক্লাসে কিন্তু এটাই বলছিলাম যে বেশি চিন্তা করা যেদিন বন্ধ করতে পারবেন সেদিন বহু কিছু করতে পারবেন। ওই কাজ দিয়ে একটা করে আসছেন আর একটা আর কনফিউশন ওগুলোও করছি, প্রথমগুলোও করে ফেলছি। আপনাদের ধারণা হয়ে গেছে যেটা যে আমরা আসলে কম কম করে পড়া দিচ্ছি, তার মানে কি যে আপনি বেশি পড়তে পারলে আসলে অনেক ভালো হবে, ভালো হবে। খারাপ দিকটাও তো আসছে কিছু, যে আপনার কনফিডেন্স লেভেলটাও আস্তে আস্তে কমে যাচ্ছে। যে আপনার জানা জিনিস যে এই জিনিসটা কেন পারছি না, তখন মনে হচ্ছে যে হয়তো এই জিনিসটা আমরা পারিই না, মানে আমরা বলতে আপনাদের কথা বলছেন যে এই জিনিসটা হয়তো পরীক্ষাতে আসলেও আর পারবো না। যদি শিখা পর্যন্ত কিছু সময় দিতে হবে। পরে বার আর কি অঙ্কটা বলেন না। সাকসেসিভ ডিসকাউন্ট অফ এটা করানো হয়নি। এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা লেসনে এখনো করি নাই, আজকে করব ইনশাআল্লাহ। মানে লেসনে এখনো কিছু দেখছি না, আমি আপাতত যে আপনাদের বাসার কাছে কিছু দিয়েছিলাম ওইটা দেখার চেষ্টা করছি। স্যার আপনি লেট করে আসছেন কেন আগে এটা বলেন। স্যার ওই যে ওই অঙ্কটা দিয়ে দেখাই দিলাম, আপনি যে অঙ্কটা দেখাবেন ওটা দেখাই দিয়েছি। তা বলেন দেখি কোনটা বলছেন এখন। স্যার এই যে পপুলেশনের পপুলেশনের গুলো আজকে দেখবো এখন। মানে এটা কম্পাউন্ডের পপুলেশন অঙ্কগুলো হচ্ছে কম্পাউন্ড বা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। তো চক্রবৃদ্ধির অঙ্কগুলো ইন্টারেস্টের মধ্যে পড়ে যাবে আর কি। ইন্টারেস্টের অঙ্কগুলো আজকে লেসনে আসার কথা, দেখি কতদূর যেতে পারি সেটার উপর নির্ভর করবে, বাট আশা করছি আজকেই পেয়ে স্যার যাবো। এটা করেছেন এই যে what percent of 2/7 is 1/30 স্যার What percent of 2/7 is 1/30 what percent of, তাহলে what percent টাকে ধরলাম 10% of মানে কি কত বলছেন 2 বাই এটা হচ্ছে 2/7 2/7 তারপরে equal to 1/30 ক্যালকুলেশন করে নেক্সট নাম্বার বের করে নেক্সট পার্সেন্ট মানে কি 1/100 নেক্সট নাম্বার বের করো। কিন্তু স্যার এই যে ওরা যেভাবে করেছে মানে যে ওরা কিভাবে করছে এটা তো জানি না, কারণ দুইটা মাথা দেয় না। এরকম হবে ক্যালকুলেশনটা এইভাবে করেন। আর কিছু 36. হ্যাঁ বলেন হ্যাঁ। The price of an article is cut by 10%. 10% এই যদি থাকে যে একটা প্রোডাক্টের দাম 10% কমাতে বলছে। ধরেন যে পূর্ব অবস্থায় দাম ছিল 100 টাকা, তাহলে বর্তমানে কত দাম হচ্ছে 90 টাকা। 90 টাকা। আর প্রশ্ন কি বলছে যে আগের অবস্থায় ফেরত যেতে চাইলে কত পার্সেন্ট বাড়াতে হবে। তার মানে বর্তমানে অবস্থা হচ্ছে 90, পূর্ব অবস্থায় যেতে চাইলে বাড়াতে হবে কত 10 টাকা। 90 বাড়াবো 10 একে কত 100। ইলেভেন পূর্ণ 1/9%। The number exceeds 20% of itself by 40. The number is এই নাম্বার এক্সিট করে মানে কি বৃদ্ধি পাচ্ছে কত দ্বারা, কত থেকে itself by 40. itself by 40 40. মানে ওটা নিজ মানটা কোন একটা সংখ্যা সে x এই নাম্বার exceeds 20% by itself by 40। তার মানে জিনিসটা যেটা হচ্ছে যে কোন একটা সংখ্যা হচ্ছে x, এই x টা হয় এই x এর 20% থেকে 40 বেশি। কোন একটা সংখ্যা বলছে x, এই x টা এক্সিট করে মানে কি বৃদ্ধি পাচ্ছে, তো সমান দিলাম কত দ্বারা বৃদ্ধি পাচ্ছে ওই x এর 20% থেকে বৃদ্ধি, বৃদ্ধি মানে কি প্লাস, কত দ্বারা বৃদ্ধি পাচ্ছে 40। তারপরে এর মানে তো তারা স্যার y দ্বারা প্লাস ওইটা কিন্তু এই যে কোন ভাষার উপরে কিছুটা ডিপেন্ড করে। অফ মানে যে সব সময় গুণ তা কিন্তু না, যেমন আমরা যদি বলি দ্য পেন অফ রহিম মানে কি রহিম ইনটু কলম, এটা আসলে ভাষার উপরে আসলে নির্ভর করলে যে আসলে কি বের করতে বলছে ওইটা দ্বারা তখন আপনি বুঝবেন যে আসলে বাই মানে কি গুণ হবে। বাট এমনি যখন আমরা এই টাইপের অঙ্কগুলো করছি তখন যে অফ এর পরপর মান চলে আসছে, যার কারণে আমি বলছি কি গুণ। Sir, x% of y is y% of what? x% of y, x% of y, that is x% of y, what percent of Is is y% of what? y% of x, এই তো এই কথা না whatever, মানে জিনিসটা হচ্ছে এই চলে আসছে এখান থেকে a ধরেন এর মান বের করেন 100 বাদ y বাদ x, মানে জিনিসটা যেটা হচ্ছে
60 এর 40% আর 40 এর 60% একই কথা। দেখেন 60 এর 40% বের করে দেখেন কত আসে 24, তাহলে 40 এর 60% বের করেন তাও কত আসে 24, একই কিছু হবে। আর স্যার ওরা যে কমন একটা ইয়ে করেছে মানে শর্টকাট মেথড করেছে এবং r বাই 100 প্লাস r ইনটু 100% অথবা r বাই 100 মাইনাস বুঝতে পারছি, তারপর বলেন। স্যার এটা হচ্ছে আপনি আমাদেরকে যেভাবে হচ্ছে ইয়ে আমি তো অঙ্ক করে দেখাইছিলাম, হ্যাঁ অঙ্ক করে দেখাই দিয়েছিলাম, কারণ আসলে ওই সূত্রটা মনে করতে করতে আপনার অঙ্কই হয়ে যাবে। কারণ 3 লাইনের অঙ্ক বা 2 লাইনের অঙ্ক, এটার জন্য সূত্র মনে রেখে লাভ নেই। হ্যাঁ 2 লাইনের অঙ্কটা এটা একই তো কথা, এটা তো মুখোমুখি করে ফেলা যায়। যেমন এই যে একটু আগেই দেখলাম ওই যে 90 টাকায় বাড়াতে হবে 10 টাকা, ওটাতে একে কত এটা চিন্তা করতে হবে না, 100 তে কত মানে সাথে সাথে কিন্তু আপনি ইকুয়েশনের মান বসিয়ে দিতে পারবেন। তারপরে if 37% of a number is not sure, তাহলে হচ্ছে 5.5% মানে তাহলে 37 মানে 900 একে কোন 5.5 কত এভাবে করুন। 37.5 মানে কি 37.5 হচ্ছে 75 বাই 3/8, এই 3/8 মানে আসলে 900 একে কত, আর 5.5 মানে হচ্ছে 5/8 এ কত। এই জিনিস কি পড়তে বলছিলাম না গত ক্লাসে বলছিলাম? ফ্র্যাকশনাল টেবিলটা পড়তে বলি নাই, মানে একটু এটা বলবো তাহলে খেয়াল ছিল না যে একটা ম্যাথ আমি পাইছিলাম, তাহলে বলছিলাম যে একটু পরে বলছে, পরে খেয়াল নাই। এই জিনিসগুলো একটু জানতে হবে। এমনি 37.5% মানে হচ্ছে 3/8 আর 5.5% মানে হচ্ছে 5/8, তাহলে মানটা একটু সহজ হয়ে যায় যে 3/8 মানে আসলে 900, তাহলে 5.5 মানে কি 5/8 মানে আসলে ওরে দেখাই দিচ্ছে এখন এটা হবে। যদি খেয়াল করেন দেখেন এই জিনিস আপনাকে জানতে হবে যে যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, এই জিনিসগুলো একটু জানতে হবে। যেমন হাফ মানে কি 0.50, 2/2 মানে আসলে 1, 3/2 মানে আসলে 1.5, 4/2 মানে আসলে 2, 5/2 মানে আসলে কত 2.5। এভাবে কি যে 10/2 পর্যন্ত কি বের করে ফেলেন এখনই। তার মানে দেখেন 2 এর প্রেক্ষাপটে আসলে ভাগশেষ যদি থাকে না কত করে থাকবে 0.5 করে, আবার দেখেন ডিফারেন্সটা কিন্তু 0.5 করে যাচ্ছে। তাহলে আমি 5/2 পর্যন্ত দেখালাম, এখন আপনারা 6/2, 7/2, 8/2, 9/2 and 10/2 এই পর্যন্ত কি বের করে ফেলবেন এখনই। কত আসছে তাহলে 10/2 পর্যন্ত 5। আচ্ছা ঠিক একই রকম ভাবে 3 এরটা দেখতে হবে। 1/3 মানে আসলে 0.33, 2/3 মানে আসলে 0.666 বা 0.67 একই কথা। 3/3 করলে কত পাবো 1, 4/3 করলে পাবো 1.33, দেখেন ডিফারেন্সটা কত করে যাচ্ছে 0.33 করে, বোঝা যায়? তাহলে 5/3 মানে কত আসবে 1.66 বা 1.67 একই কথা। তাহলে 6/3 মানে কত পাবো 2, তাহলে এভাবে 10/3 পর্যন্ত বের করে ফেলেন এখনই। কত আসছে 3.33, 10/3 পর্যন্ত। অর্থাৎ 3 এর ক্ষেত্রে ব্যবধান কত করে যাবে 0.33। আচ্ছা এটা 3 গেল, তারপর একটা কি 4, সে 1/4, 1/4 মানে আসলে 0.25, 2/4 মানে আসলে 0.50, 3/4 মানে আসলে 0.75, 4/4 মানে আসলে 1, 5/4 মানে তাহলে কত হবে 1.25। দেখেন ডিফারেন্সটা কত করে যাচ্ছে 0.25। তাহলে এভাবে 10/4 পর্যন্ত কি বের করে ফেলবেন। গত ক্লাসে আমরা নামটা মুখস্থ করতে বলছিলাম তাই না? না আগামী ক্লাসের মধ্যে 11 থেকে 20 পর্যন্ত একটু নামটাটা দেখবেন আগামী সপ্তাহের মধ্যে। নামটা একটু দরকার আছে, তাহলে যে ক্যালকুলেশনগুলো একটু ফাস্ট করতে পারবেন। 11 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ করবেন।
আর এই টেবিলটাকে মুখস্থ করবেন। 5/4 পর্যন্ত বের করছি। 6/4 কত পাবো? 1.50। 7/4 কত? 1.75। 8/4 কত পাবো? 2। মানে ডিফারেন্সটা কত করে যাচ্ছে? 0.25 করে বোঝা যায়? আচ্ছা, এটা 4 এর ক্ষেত্রে গেলে এটা আসবে কি 5। 1/5 মানে আসলে 0.20। 2/5 মানে আসলে 0.40। 3/5 মানে আসলে 0.60। 4/5 মানে আসলে 0.80। তাহলে 5/5 মানে কত? তাহলে 6/5 মানে কত? 1.20। এভাবে চলতে থাকবে আর কি। তাহলে এভাবে 10/5 পর্যন্ত কি বের করে ফেলেন, দেখেন কত আসে। টেন বাই ফাইভ পর্যন্ত কত আসছে? 2। আচ্ছা, এটা তাহলে 5 গেল। এভাবে বাসাতে 1/6 থেকে 10/6 বের করবেন, 1/7 থেকে 10/7 বের করবেন। বাসাতে বের করবেন 1/6 থেকে কত? 10/6। 1/7 থেকে বের করবেন 10/7 আর 1/10 থেকে বের করবেন 10/10। আর একটু আগে একটা আসছিল 8 দিয়ে, এই জন্য এটা দেখা দিতে যাচ্ছে। এই তিনটা বাসাতে দেখবেন, তবে তার আগে আমরা 9টা দেখি। 9টা খুবই সহজ। 1/9 মানে আসলে 0.11। প্রথম উপরে যে সংখ্যাটা থাকবে সেটাকে কমপক্ষে দুইবার লিখবেন। তাহলে 2/9 মানে কত? 3/9 মানে 4/9 মানে 0.44। মানে ডিফারেন্সটা কত করে যাচ্ছে? 0.11। তাহলে এভাবে 10/9 পর্যন্ত বের করে ফেলেন। আসছে 10/9 কত আসছে? 1.11 হবে। কারণ ডিফারেন্সটা 0.11 করে যাচ্ছে। আচ্ছা, তাহলে 9 গেল। আর আমাদের বাদ ছিল হচ্ছে 8। 8 টা কেউ লিখে ফেলেন আগে, তারপর বুঝাই দিচ্ছি। 1/8 মানে আসলে 0.125। 2/8 মানে আসলে 0.25। 3/8 মানে 0.375। 4/8 মানে আসলে 0.50। 5/8 মানে আসলে 0.625। 6/8 মানে 0.75। 7/8 মানে 0.875। 8/8 মানে আসলে 1। 9/8 মানে 1.125। 10/8 মানে 1.25। এর মধ্যে সবচেয়ে বেশি কাজে লাগে এইটা, 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 এইটা। এটাতে ম্যাথেই থাকে আর কি, সরাসরি ম্যাথে। আচ্ছা, থিমটা কি এখানে দেখেন, এটা আমরা মনে রাখবো কিভাবে? 12.5% যদি ধরতাম, 12.5% 12/100 ডিভাইড বাই 100 করলে কি 0.125 এ কখনো? তার মানে আমরা পার্সেন্টেজ আকারে মনে রাখবো। 12.5 এর সাথে 12.5 যোগ করলে কত পাবো? 25। বাট পয়েন্টটাকে প্রথমে বসিয়ে দিচ্ছি। 25 এর সাথে 12.5 যোগ করলে কত পাবো? 37.5। পয়েন্টটাকে প্রথমে বসিয়ে দিচ্ছি। 37.5 এর সাথে 12.5 যোগ করলে কত পাবো? 50। পয়েন্টটাকে বসিয়ে দিচ্ছি কোথায়? প্রথমে। 50 এর সাথে 12.5 যোগ করলে কত পাবো? 65.5। বাট পয়েন্টটাকে বসিয়ে দিচ্ছি কোথায়? প্রথমে। এভাবে আর কি চিন্তাটা করব। এবং এই মানগুলো যদি জানা থাকে তাহলে অনেক অঙ্ক কিন্তু তাড়াতাড়ি করতে পারবে। সো আগামী ক্লাসের মধ্যে যে কাজটা করবেন, 11 থেকে 20 পর্যন্ত নামটাটা দেখবেন আর এই টেবিলটা কিন্তু লিখে আসবেন। টেবিল মানে এখানে তো আমরা 10/10 এর একটা গ্রিড দেখলাম নাকি? 2 থেকে 10, 3 থেকে 10, 4 থেকে 10 এভাবে আসছিল না? ওইটা একটু প্রত্যেকটা মান যাতে আপনাদের মাথায় থাকে 100%। ঠিক আছে? কাজগুলো কাজে লাগবে। আর কিছু আছে? তাহলে লেসন আর কি?
ওকে, তাহলে লেকচার শিটটা একটু বের করবেন। আমরা ফার্স্ট লেকচার শিটের একটা টপিক বাদ রাখছিলাম, সেটা হচ্ছে সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজ। এরকম ভাবে বলছিলাম স্টেপ 4 এর কিছু ম্যাথ বাকি ছিল। দেখেন যে এই স্টেপ 4 এর 17, 19, 20 এবং 23 এই চারটা অঙ্ক হচ্ছে একই রকমের। প্রথমত বললাম 17 লিখে রাখুন খাতাতে, 17, 19, 20 আর হচ্ছে 23 নম্বর অঙ্ক। এই চারটা অঙ্ক হচ্ছে একই রকমের এবং এই চারটা অঙ্ক থেকে একটা অঙ্ক অবশ্যই পাবেন পরীক্ষাতে। তো ফার্স্টে আমরা 19 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। এর 19 এ কি বলছে যে সাকসেসিভ ডিসকাউন্ট, সাকসেসিভ মানে কি পরপর ধারাবাহিক। পেজ নাম্বার 4, successive discount of 20% and 15% are equal to a single discount of, মানে প্রথমে একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 20%, পরবর্তীতে আবার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে কত পার্সেন্ট, 15%, যাতে হচ্ছে নেট কত পার্সেন্টের ডিসকাউন্টের সমান হবে, কত পার্সেন্টের সমান হবে 32। হ্যাঁ, কি হবে 32? আমরা যদি আগের মেথডেই যদি চেক করি বা আগের গত দিনের মানে অবস্থাতেই যদি চিন্তা করি, ধরেন কোন একটা প্রোডাক্টের ট্যাগ প্রাইস বা তালিকা মূল্য ধরলাম ধরেন 100 টাকা, তো প্রথমে এইটার উপরে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে বলছে 20%, 20% ডিসকাউন্ট দেওয়া মানে কত পার্সেন্ট দাম পাবো 80%। তারপরে আবার এইটার উপরে 15% ডিসকাউন্ট দিতে বলছে, তার মানে এটার উপরে কত পার্সেন্ট দাম পাবো 85%। এটা ক্যালকুলেশন করলে দেখেন এই প্রোডাক্টটার বর্তমানের সেলিং প্রাইসটা বের হয়ে আসবে। কত টাকা আসবে তো কাটাকাটি করলে 100 তো বাদ রাখলাম, তাহলে 5 দিয়ে কাটলে 2, এটা পাবো 17, 2 দিয়ে কাটলে পাবো 4, মানে 68 টাকা পাচ্ছি। তাহলে দেখেন 100 টাকার প্রোডাক্টের দামটা এখন আমরা বিক্রি করতে যাচ্ছি 68 টাকা দিয়ে। তাহলে আমাদের কি দাম কি কমে গেল না? যে টাকাটা কমে যাচ্ছে ওটাই কি ডিসকাউন্ট। তাহলে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে 32 টাকা। আর 32 টাকা মানে কত পার্সেন্ট 32%, কারণ আমরা প্রোডাক্টের দামটাকে কত টাকা ধরছিলাম 100 টাকা। কিন্তু এই অঙ্কগুলো এই লেসনে দেখেন এই অঙ্কগুলোর সাথে 23 নম্বর অঙ্কটা কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলের অঙ্ক দেওয়া হচ্ছে। আমরা কিন্তু এখনো রেক্ট্যাঙ্গেলের ক্লাসে আসিনি, আমরা কিন্তু জিওমেট্রি ক্লাসে এখন আসিনি, আসছি। এই অঙ্কগুলো দেওয়ার অর্থ হচ্ছে যে এই চারটি অঙ্কের জন্য আমরা কিছু সূত্র পাবো, ওই সূত্রগুলো থেকে একটা অঙ্ক অবশ্যই পাবেন। সূত্রগুলো কি জানা দরকার, এটার ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা তো বলে দিলাম, বাট এই চারটি অঙ্কের জন্য আমি এখন 2টা বা 3টা সূত্র লিখে দিব। এই সূত্রগুলো দিয়ে সলভ করতে হবে, কেননা এই সূত্রটা দিয়ে একটা অঙ্ক অবশ্যই পরীক্ষাতে পাবেন। তো সূত্রটা হচ্ছে এরকম, দেখেন যে এখানে কিন্তু আমাদের পরপর একই জাতীয় জিনিসের উপরে পরপর দুইটা প্রোডাক্টের একটা প্রোডাক্টের দাম পরপর দুই ভাবে কি কমে যাচ্ছে 2%। তো একই প্রোডাক্টের ক্ষেত্রে যদি পরপর দুইটা দাম কমে তাহলে সূত্রটা হচ্ছে এরকম, -x কমছে বলে মাইনাস আর কি, -x -y, থার্ড একটা সাইন আসবে, আগে দুইটা সাইনের উপরে নির্ভর করবে, দ্যাট ইজ মাইনাস এ মাইনাসে কি হয় xy/100, -x -y, থার্ড সাইনটা নির্ভর করবে আগের দুইটা সাইনের উপরে, দ্যাট ইজ মাইনাস এ মাইনাসে কি হয় +xy/100। তো দেখেন আমাদের প্রথমে 20% ডিসকাউন্ট পাচ্ছিলাম, তার মানে 20 পরে পাচ্ছি 15% প্লাস 20 ইনটু 15 ডিভাইড বাই 100, কাটাকাটি করলে এখানে 5, এটা কাটলে পাবো 3, তার মানে -35 প্লাস 3, ক্যালকুলেশন করলে কত পাবো -32%। কাটাকাটিটা দেখালাম, কিন্তু পরীক্ষা হলে এই লাইনটা থেকে এই লাইনে চলে আসতে পারবে, বা সূত্রটা তো লেখার দরকার নেই। তাহলে নেট আমরা কত পার্সেন্ট পাচ্ছি -32% এর সমান ডিসকাউন্টটা পাচ্ছি। -32 মানে কি, অ্যানসারে কিন্তু মাইনাস বা প্লাস দেওয়া থাকবে না, মাইনাস মানেই হচ্ছে ডিক্রিজ বা ডিসকাউন্ট। কথাটা লিখে রাখেন যে অ্যানসারে মাইনাস আসা মানেই হলো ডিক্রিজ বা ডিসকাউন্ট বা লস। অ্যানসারে মাইনাস আসা মানেই হলো ডিক্রিজ বা ডিসকাউন্ট বা লস, দেখছেন? এবং অ্যানসারে প্লাস আসা মানেই হলো ইনক্রিজ বা প্রফিট, এবং অ্যানসারে প্লাস আসা মানেই হলো ইনক্রিজ বা প্রফিট, দেখছেন? তার মানে এখানে তো আমরা দেখলাম কি একই জাতীয় প্রোডাক্টের উপর পরপর দুইটা মান কমে যাচ্ছিল। যদি এরকম হয় একই জাতীয় প্রোডাক্টের উপরে পরপর দুইটা দাম বাড়ছে, তাহলে সূত্রটা কি হবে প্লাস x প্লাস y, প্লাসে প্লাসে কি হবে xy/100।
যদি এরকম হয় একটা মান বাড়ছে একটা মান কমছে তাহলে কি হবে প্লাস x, যেটা কমবে সেটা মাইনাস মাইনাস xy বাই 100। এই তিনটা সূত্র দিয়ে একটা অঙ্ক অবশ্যই পরীক্ষাতে পাবেন। এই তিনটা সূত্র দিয়ে অবশ্যই একটা অঙ্ক পরীক্ষাতে আসবে। আমরা তো অলরেডি দেখলাম কি একই জাতীয় কোঅর্ডিনেটের উপর পরপর দুইটা মান কমে যাচ্ছিল। 20 নম্বর অঙ্কনে মানে খেয়াল করেন yesterday the stock price had increased by 25%. গতকালকে একটা স্টক প্রাইসের দাম 25% কমে গেছিল, but today it has decreased by 20, increase হয়েছে প্রথমে 25%, but আজকে কি এটার দাম 25% কমে যাচ্ছে। জানতে হচ্ছে how much increase or decrease was there in overall stock price, কত পার্সেন্ট ইনক্রিজ বা ডিক্রিজ হবে এটা জানতে হচ্ছে। তার মানে কি একই জাতীয় প্রোডাক্টের উপরে একবার মান বৃদ্ধি পেল একবার কমে গেল, তাহলে কোন সূত্রে যাব? তাহলে প্রথমে 25% বৃদ্ধি পাচ্ছে, পরে 25% কমে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 25 into 25 by 100 কাটাকাটি করলে 25 25 তো পাস নাকি 25 দিয়ে 4 দিয়ে কাট 100 কে কাটলে পাবো 4, 25 কে 4 দিয়ে কাটলে পাবো হচ্ছে মাইনাস 4 6 24, ভাগশেষ সমান থাকে মানে 0.25 না একটু আগে দেখে আসলাম। তার মানে কি মাইনাস 6.25%, মাইনাস 6.25% মানে কি নেট আমাদের ডিক্রিজ হবে কত পার্সেন্ট? 6.25% এর সমান হবে। যে নেট আমাদের ডিক্রিজ হবে 6.25%, সেটা কি ধরতে পারছেন? কখন তাহলে এই সূত্রটা আমরা ইউজ করছি? যখন একই জাতীয় বস্তুর উপরে পরপর দুইটা পার্সেন্টেজ বাড়ছে, নাহলে কি দুইটা কমছে, নাহলে কি একটা বাড়ছে একটা কমছে, এই তিনটা সূত্রের জন্য। এই তিনটা কি ধরা গেছে? মাইনাস 6.25% মানে কি যে নেট আমাদের দাম কমে যাবে কত পার্সেন্ট? 6.25%। তাহলে সেম অঙ্ক ছিল দেখেন 23 নম্বর অঙ্কটা। কি বলছে যে if the length of a rectangle is increased by 120% and its width is decreased by 20%, তার মানে কি লেন্থ আমাদের প্রথমে 120% বৃদ্ধি পেল এবং প্রস্থ বলছে কত পার্সেন্ট কমে যাচ্ছে? 20%। জানতে আছে what happens to the area of the rectangle, কি পরিবর্তনটা হবে এটা আপনাকে খুঁজে বের করতে বলছে। মানে কি ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে না কি হবে? তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? একবার বাড়ছে একবার কমছে, তাহলে প্রথমে বৃদ্ধি পাচ্ছে 120%, পরে কমছে কত পার্সেন্ট? 20, প্লাসে মাইনাসে মাইনাস 120 into 20 by 100 কাটাকাটি করে দেখেন তো কত আসে? 76 শুধু 76 প্লাস 76 আর কি, তো প্লাস 76% মানে কি increase নেট আমাদের এরিয়া বৃদ্ধি পাবে কত পার্সেন্ট? 76%। তারপরে অ্যানসার কোনটা করব আমরা? ডি। ইট ইনক্রিজেস বাই 76%। এখানে বাই মানে কিন্তু আবার ভাগ না, মানটাই বলছে এখানে বাই ফর কি ইকুয়াল টু, ঠিক আছে? এই পর্যন্ত কি বোঝা গেছে? আচ্ছা তাহলে এই রকমের একটা অঙ্ক ছিল দেখেন 17 নম্বরটা। 17 নম্বর অঙ্কটা এই একই ফরম্যাটে আমরা কাজ করব। 17 নম্বরটা দেখেন যে when the price of an article is reduced by 15%, যে যখন আমাদের প্রাইস কত পার্সেন্ট কমে যাচ্ছে? 15%, and the sale increases by 35%, এবং সেল যদি 35% বৃদ্ধি পায়, জানতে আছে the percentage change in the total amount of received is, কত পার্সেন্ট আসলে চেঞ্জ হচ্ছে। তার মানে কি একবার কমছে একবার বাড়ছে, কি কথা একবার বাড়ছে কমছে একই জিনিস। তাহলে আমাদের বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট? আর কমছে কত? 15, মাইনাস 35 into 15 by 100। এটা ক্যালকুলেশন করে দেখেন যে কত আসে। তাহলে 35 থেকে 15 কে বাদ দিলে কত পাবো? 20। আর এখানে 5 দিয়ে কাটলে পাবো 20, 5 দিয়ে কাটলে পাবো 3, আবার 5 দিয়ে কাটলে 4 7, 21 কে 4 দ্বারা ভাগ করা মানে 4 5 20, মানে 5 পূর্ণ 1/4 বা 5.25, 5.25 মানে ওদিকে আমরা পাবো কত? 14.75, 14.75 মানে হচ্ছে 14 পূর্ণ 3/4। আজকে একটু আগে এটা দেখে আসলাম কিন্তু দেখেন মনে করে দেখেন, দেখেন এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে। তারপর অ্যানসার কোনটা হবে? অ্যানসারে প্লাস পাচ্ছি, তার মানে কি হবে? ইনক্রিজ হচ্ছে। তারপর অ্যানসার কোনটা করব আমরা? বি নাম্বার। এটা কি ধরা গেছে যে ওখানে ভাগ করে আমরা কত পাচ্ছিলাম? 21/4, 21/4 মানে কি 4 5 20, এক ভাগ শেষ থাকে মানে 1/4 মানে কত?
0.25 একটু আগে দেখছি তাহলে 20 থেকে 5.25 কে বাদ দিলে পাবো 14.75 আর 14.75 মানে 14 গুণ কত 3/4 এগুলো কি বোঝা গেছে আচ্ছা এবার তাহলে এই সূত্রগুলো দিয়ে যেহেতু আমাদের একটা অঙ্ক অবশ্যই আসবে স্যার 21/4 এটা ভালো করে বুঝিয়ে দিন। কাটাকাটি করলে হ্যাঁ 21 তো 4টা বাদ দিন 35 ইনটু 15 ডিভাইড বাই 100 কাটাকাটি করলে কত আছে কাটাকাটি করলে 5 দিয়ে কাটলাম 20 এটাকে 5 দিয়ে কাটলাম কত হবে 7 আবার 5 দিয়ে কাটলাম 4 এটাকে কম কত 3 আর তো যায় না তার মানে কত 21/4 21/4 মানে কত 21 কে 4 দ্বারা 5.25 4 কথা 20 শেষ 1 1/4 আর 1/4 মানে আমরা জানি কি 1/2 ঠিক আছে পর্যন্ত কি আচ্ছা এই সূত্রটা দিয়ে যেহেতু আমাদের একটা অঙ্ক অবশ্যই আসবে আমি কিছু অঙ্ক একটু বলে দিচ্ছি আপনি একটু লিখে ফেলুন আমি একটা অঙ্ক বলছি একটু লেখা এই অঙ্কটা আমরা ক্লাস 9 10 এ 5.2 চ্যাপ্টারে করছিলাম যে বর্গক্ষেত্রের একটি বাহুর মান যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে দেখেন বর্গক্ষেত্রের একটি বাহুর মান যদি 10% বৃদ্ধি পায় বর্গক্ষেত্রের একটি বাহুর মান যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বর্গক্ষেত্রের একটি বাহুর মান যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে এখানে একটা জিনিস মানে মনে রাখবেন সেটা হচ্ছে বর্গক্ষেত্রে এখানে আমি একটা পার্সেন্টেজ দিয়েছি কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাড়লে দুইটাই বাড়বে কমলে দুইটাই কমবে বৃত্তের ক্ষেত্রে একই জিনিস যে বাড়লে আসলে দুইটাই বাড়বে মানে x আর y এর মান দুইটাই বাড়বে কমলে কি দুইটাই কমবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কোন সূত্রে যাব দুইটাই প্লাস তাহলে মানটা যদি আমরা বসাই প্রথমে 10% বৃদ্ধি পাচ্ছে x এর মান y এর মানটাও হচ্ছে 10 প্লাস 10 into 10 divided by 100 ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট হবে 21% কারণ এখানে কিন্তু কাটাকাটি করে 1 আসবে কিন্তু একটা এর একটা জিনিস আমরা মনে রাখবো বর্গক্ষেত্র এবং বৃত্তের ক্ষেত্রে এই সূত্রটার ক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করতে যাই বাড়লে দুইটা মানই বাড়বে কমলে কি দুইটা মানই কমবে আমরা কিন্তু জিওমেট্রি ক্লাসে নাই আমি এখন এই সূত্রের অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি জিওমেট্রি ক্লাসে বর্গক্ষেত্র জিনিসটা কি ওটা তখন ব্যাখ্যা করা যাবে বা ওইটা ক্যালকুলেশন কিভাবে করতে হবে তখন নিয়ে আমরা চিন্তা করব বাট আপাতত এই সূত্রটা একটু বোঝার চেষ্টা করেন সূত্রটা কি বলছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রে মান বাড়লে কিন্তু দুইটাই বাড়বে তাহলে হ্যাঁ তার মানে কি যে দুইটাই প্লাস হয়ে যাচ্ছে তাহলে +10 into 10 divided by 100 ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট পাচ্ছি 21% আর টার্ম লেখেন বর্গক্ষেত্রের একটি বাহু যদি 10% কমে যায় বর্গক্ষেত্রের একটি বাহু যদি 10% কমে যায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমে যাবে বর্গক্ষেত্রের একটি বাহু যদি 10% কমে যায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমে যাবে বাহু বর্গক্ষেত্রের একটি বাহু লিখে বর্গক্ষেত্রের একটি বাহুর মান যদি 10% কমে যায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমে যাবে তাহলে এটার জন্য কোন সূত্রে যাব -x - y + xy/100 দেখেন তো ক্যালকুলেশন করে কত হবে 1% না -10 plus 8 into 10 by -19%. Listen. আচ্ছা আটম বলি তো বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে I think 10 to 1.
বৃত্তের ব্যাসার্ধ যদি 10% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? বৃত্তের ক্ষেত্রে কি একই জিনিস, বাড়লে আসলে দুটো মানই বাড়বে, তাহলে কোন সূত্রে যাব? প্লাস x প্লাস y প্লাস xy বাই 100। তার মানে যে বোর্ডে যে মানটা লেখা আছে ওই কিন্তু আমাদের आंसर। প্লাস 20 কত পার্সেন্ট আসবে? 21%। আচ্ছা, 8 নম্বর লিখবেন বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কমে যায়, বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কমে যায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমে যাবে? বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কমে যায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমে যাবে? কত আসতে হবে? মাইনাস 19%। তার মানে নেট আমাদের এরিয়া 19% কমে যাবে। কত আছে তাহলে এটাতে आंसर? -19%। -19% মানে কি? 19% কি হবে? ডিক্রিজ হবে। আর তার টার্ম লিখবেন আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃত্তের কি কি বৃদ্ধি পাবে? বুঝলাম। বৃত্তের যে বললেন দুইটা জিনিস বৃদ্ধি পাবে, কি কি বৃদ্ধি পাবে? না জিনিসটা হচ্ছে তো ব্যাসার্ধ তো একটাই, হ্যাঁ, তাহলে এখানে দুইটা জিনিস কিন্তু হচ্ছে জিনিসটা যেটা যে বাড়লে দুইটা মানই বৃদ্ধি পাবে, মানে x আর y এর মান। এখানে তো আমার বৃত্তের ক্ষেত্রে x y তো দুইটা জিনিস না। বর্গক্ষেত্রের ক্ষেত্রে তো x আর y তো দুইটা জিনিস না, ওখানে তো বৃত্তের ক্ষেত্রে বলে সূত্র কি? পাই আর প্রশ্ন স্কয়ার আছে ওখানে। পাই আর স্কয়ার। আর স্কয়ার মানে কি? r ইনটু r। ক্লিয়ার করছি না? এই জিনিসগুলো এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না, এগুলো পরে। আপাতত আপনি আপনাকে কিন্তু সূত্রে মানটাকে বসানোর কথার জন্য এটা বললাম। মান যদি বৃদ্ধি পায় তাহলে x এর মানটা ওই একই মানই বৃদ্ধি পাবে, y এর মানটাও ওই একই মানই বৃদ্ধি পাবে। মানে 10% বৃদ্ধি পেলে 10% দুইটার ক্ষেত্রেই পাবে। কারণ এটা যদি নিয়ে আলোচনা করতে যাই তাহলে বৃত্ত নিয়ে না হলেও আধা ঘন্টা কথা বলতে হবে, তো এটা আমরা তো জিওমেট্রি ক্লাসেই পাবোই। তাহলে এই সূত্রটা করতে এত মাথা নষ্ট করার কোনো মানেই হয় না। যাই হোক, তারপরে দেখেন এখানে আমরা আয়তক্ষেত্র নিয়ে বলছি। আমি কিন্তু আয়তক্ষেত্র কাকে বলে এটা কিন্তু বলিই নাই, বলছি কারণ এটা আমরা জিওমেট্রি ক্লাসেই পাবো। বাট এই টাইপের অঙ্কগুলো এই সূত্রের দিয়ে করা যায়, সূত্রের অ্যাপ্লিকেশন একটু করা যায়। দেখেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি উভয়ই 20% বৃদ্ধি পায়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি উভয়ই 20% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি উভয়ই 20% বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? তার মানে কি এখানে দুইটা মানই দেওয়া আছে, x এর মানটাও 20% বাড়াতে বলছে, y এর মানটাও 20%ই বাড়াতে বলছে। তাহলে কত আসবে? 41 না 44? 20 বলছি, 44%। 44 না? 20 plus 20 plus 20 into 20 by 100, 44% আসবে। আচ্ছা, আট নম্বর লিখবেন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি উভয়ই 20% কমে যায়, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যদি উভয়ই 20% কমে যায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমে যাবে? উভয়ই 20% কমে যায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমে যাবে? তাহলে এটার জন্য কোন সূত্রে যাব? -x - y + xy / 100। এটা কি কত আসছে? না 40 না, -36 আসার কথা। -36 তো 40 কত? -36 না? তার মানে কি যে নেট আমাদের এরিয়া 36% কমে যাবে। আর থার্ড অঙ্ক লিখবেন যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ যদি 20% কমে যায় তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বা কমবে? তার মানে কি অ্যানসারে প্লাস পেলে কি হবে? বাড়বে, মাইনাস পেলে কি হবে? কত আসে দেখো তো? -4% মানে কি নেট আমাদের এরিয়া 4% কমে যাবে। ওকে, লাস্ট ওয়ান আরেকটা লিখবেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়। আচ্ছা ভাই, এখানেও একটা কোশ্চেন। এখানে যে -20 +20 -20 যদি কেটে দেওয়া হয়, এখানে কি কোনো 1 থাকে? না, একটা মাইনাস সাইন তো আছে। হ্যাঁ, আর ওই সামনেটা পিছনে কিছু থাকে না? ওই দিকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। হাতগুলো আপনি একবার +20 থেকে -20 বাদ দিচ্ছেন, বাদ। আর 20 ডিভাইড বাই 100 এর আগে একটা মাইনাস। ওটা তো তাহলে -4% পাচ্ছি। -4% মানে কি নেট এরিয়া 4% কমে যাবে। বাদ দিয়ে দিলাম আচ্ছা, তাহলে লাস্ট ওয়ান আরেকটা, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ যদি 10% কমে যায়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ যদি 10% কমে যায়, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বা কমবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ যদি 10% কমে যায়, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে বা কমবে? কত পার্সেন্ট? 8টা কি +1 পাচ্ছি। তার মানে কি নেট আমাদের এরিয়া কত পার্সেন্ট বৃদ্ধি হবে? 8%। নেট আমাদের এরিয়া বৃদ্ধি পাবে কত পার্সেন্ট হবে? 8%। লিখছেন? আচ্ছা, চলে যাবেন হচ্ছে পেজ নাম্বার 24 এ। এই সূত্রটা দিয়ে আমরা 17 নম্বর অঙ্কটা করতে পারবো। আপনাদের কাছে যে লেকচার শিটটা আছে, আপনাদের হাতে যে শিটটা আছে, সেই শিটের পেজ নাম্বার 24 এ চলে যান। 24 নম্বর পেজে 17 নম্বর অঙ্কটা আমরা একই মেথডে বা এই মেথডেই করতে পারবো। 24 34 না 24 কি বলতে দেখেন? হ্যাঁ, এর আগের অঙ্কটা কি বলেছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাবে এবং প্রস্থ 20% কমে গেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বাড়বে? বাড়বে। তাহলে +20 -20 -20 × 20 বাই 100। তাহলে এটা তো একটা কাটাকাটি গেল -8%। -4%। তাহলে পেজ নাম্বার 24 এর 17 নম্বরটি একটু দেখেন, পারা যায় কিনা। শুধুতে বলছি এই রিটেলার বট এ চেয়ার ফ্রম দ্য হোলসেলার ফর 800। একজন রিটেলার একটা চেয়ার কিনছে কত টাকা দিয়ে? 800 টাকা। He then mark up the price by 20%. Mark up মানে প্রোডাক্টের দামটাকে বাড়াই দিচ্ছে সে কত পার্সেন্ট? 20%। And sold at a discount of 5%. এবং 5% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছে। জানতে হচ্ছে what was his profit on the chair in percentage terms? তার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? তার মানে একবার তার মান বাড়লো, কত পার্সেন্ট মান বাড়ছে? একবার মান কমলো, কত পার্সেন্ট? 5%। তাহলে 20 into 5 by 100 ক্যালকুলেশন করলে কত পার্সেন্ট আসবে? 15 না 14 মাইনাস +14% পাবো। +14% মানে কি নেট আমাদের প্রফিট হবে কত পার্সেন্ট? 14%। আর এখানে কাটাকাটি করলে কিন্তু 1 পাবো। 14% আসা মানে কি নেট আমাদের প্রফিট হবে কত পার্সেন্ট? 14%। তাহলে এই x y দিয়ে দেখেন আমরা কয়টা অঙ্ক করলাম? আগে আপনাদের লেখাই দিয়েছি কয়টা অঙ্ক? 6টা 4টা 8টা অঙ্ক লেখাই দিয়েছি 8টা। আর এখন আমরা সলভ করলাম শীট থেকে 5টা। কয়টা অঙ্ক করলাম? 13টা। आंसर কি বলতে হবে? হ্যাঁ, মনে হয় জানি না। 17 কি দেওয়া না, বি হবে না, ই হবে, জি ডি হবে। 14%। জিনিসটা যেটা এই 13টা অঙ্ক থেকে অবশ্যই একটা অঙ্ক পাবেন। ঠিক আছে, করা যাবে তো নাকি? আচ্ছা, তাহলে এখন ওই লেসনের আমাদের আর কয়েকটা অঙ্ক মনে বাদ ছিল, খুব ছোটখাটো অঙ্ক এখন বাদ আছে। আমরা মনে হয় 15 থেকে 25 পর্যন্ত সব অঙ্কই করে ফেলছি পেজ নাম্বার 4 এর।
কোনো অঙ্ক তো বাদ করা নাই হয় না, আছে 3 আর 6 বাকি আছে। এরা তো আর তো কোনো অঙ্ক তো বাদ নাই আছে 18 নম্বরটা বাকি আছে। 18 নম্বরটা বাকি ছিল 18 নম্বর অঙ্কটা হচ্ছে ওই যে 5 নাম্বার বা 6 নাম্বার বা 8 নাম্বার যে অঙ্কটা যেগুলো আমরা সলভ করছিলাম ওই অঙ্কের মধ্যেই 18 নম্বর ট্রাই করেন তো আপনি তাহলে কি হয় 18 নাম্বারটা আঠারোতে দেখেন কি বলছে the price of an item changes from টাকা 120 to টাকা 100 একটা প্রোডাক্টের দামটা 120 টাকা থেকে কত টাকায় চলে আসছে 100 টাকা দাম কি কমলো না বাড়লো কমছে 120 থেকে 100 তে চলে আসছে 20 টাকা কমছে আচ্ছা বলছে কি তারপরে later the price decreased again from টাকা 100 to টাকা 80 পরবর্তীতে আবার এই দামটা 100 টাকা থেকে 80 টাকায় চলে আসছে তার মানে আবারও দাম কমলো কত করে 20 টাকা Finally, the price decreased from টাকা 80 to টাকা 60 পরবর্তীতে আবার এই টাকাটা 80 টাকা থেকে 60 টাকায় চলে আসছে মানে আবার কমলো কত টাকা 20 টাকা জানতে হচ্ছে which of the three decreases was the largest in percentage term কত পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে তিনটা ডিক্রিজের মধ্যে কার পার্সেন্টেজ ডিক্রিজটা সবচেয়ে বেশি তাহলে প্রথম ডিক্রিজটা কত হচ্ছে 120 টাকায় কমে 20 টাকা একে কত 100 টাকা 120 টাকায় কমে 20 টাকা একে কত 100 টাকা কত মানটা তো এরকমই পাবো নাকি পরবর্তীতে কি হচ্ছিল 100 টাকা থেকে 80 টাকায় চলে আসছে মানে 100 টাকায় কমে 20 টাকা একে কত 100 টাকা থার্ডটা হচ্ছিল 80 টাকা থেকে 60 টাকায় তার মানে 80 টাকায় কমে 20 টাকা একে কত 100 টাকা এই যে তিনটা পার্সেন্টেজ আমরা পাচ্ছি এই তিনটা পার্সেন্টেজের মধ্যে কার মানটা সবচেয়ে বড় এটা জানতে হবে কার মানটা সবচেয়ে বড় ক্যালকুলেশন ছাড়াই তো বলা যায় মনে হয় 80 কোনটা দেখেন তো কাছে উপরের মান কিন্তু প্রত্যেকটার সমান তার মানে কি নিচের মানটা যত ছোট তার মানটা কি সবচেয়ে বড় তার মানে এখানে থার্ড ডিক্রিজের মানটাই কি আমরা সবচেয়ে বড় ক্যালকুলেশন করার দরকার নাই ওটার মানটা দেখে আসলে আমরা বলে দিতে পারি যে থার্ড ডিক্রিজের মানটা আমাদের কি হবে সবচেয়ে আমরা বড় মান পাবো তার মানে অ্যানসার কোনটা হবে আমাদের চলে আসেন পেজ নাম্বার 2 এ 2 নম্বর পেজে মনে হয় 3 এবং 6 এই দুটো অঙ্ক বাদ করার কথা 6 নম্বরটা প্রথমে দেখেন 6 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল এবং খুব সহজ একটা অঙ্ক ছিল দেখেন 6 নম্বরটা if b equals 10% of a b হয় সমান কার সমান হয় 10% 10% মানে 10 by 100 অফ মানে কি গুণ a 6 নম্বর আচ্ছা তারপরে বলছে c equals 20% of b c হয় 20% আর 20% b এর 20% আচ্ছা তারপরে কি বললো যে then which of the following equals 30% of c c এর 30% এর মানটা কত তার মানে কি c এর মানটা আগে বের করব তারপরে c এর 30% এবং অ্যানসারে দেখতে পাচ্ছি c এর মানটা দেওয়া আছে কার প্রেক্ষাপটে a এর প্রেক্ষাপটে তার মানে কি b এর মানটা আমরা এখানে বসাই দিব b মানে কত তাহলে 20% b মানে আসলে 10 by 100 into কি a কাটাকাটি যদি করি তাহলে কত হবে 2 by 100 into a নাকি আচ্ছা এটা অবশ্য বোঝার জন্য আমি লাইনগুলো একটু বেশি লিখছি যদি বোর্ডে খেয়াল করেন তাহলে জিনিসটা ধরে ফেলতে পারবেন তাহলে c ইকুয়াল টু আমরা পাইলাম 2 by 100 into a নাকি আর শুধু তো c এর মান বের করতে বলে নাই বলছে c এর সাথে কি বের করতে বলছে c এর 30% তো c এর 30% মানে কি c এর মানটা তো এইটা তার মানে 2 by 100 into a এটা 30% বের করতে বলছে রাইট আচ্ছা আমরা যদি এখন একটু কাটাকাটি করি দেখেন 0 0 কাটলাম আর তো কাটাকাটি করতে পারি না তাহলে 3 গুণা কত 6 এই 6 কে 10 দ্বারা ভাগ করলে কত পাবো 0.6 by 100 into a নাকি দেখেন এই 2 এর সাথে গুণ করছি কাকে 3 কে নিচে একটা 10 ছিল ওই 10 দ্বারা 6 কে ভাগ দিলে কত পাবো 0.6 তো 0.6 by 100 মানে কি 0.6% এই গুণের ম্যাথমেটিক্যাল ভার্বাল ফর্মটা কি অফ যে 0.6% অফ এ কারণ আমাদের অপশনে দেখেন অ্যানসার গুলো দেওয়া আছে কি হবে কত পার্সেন্ট অফ এ কত পার্সেন্ট অফ এ এভাবে দেওয়া আছে তো পার্সেন্টেজটা আনার জন্য আমরা কি করলাম ওই যে 6 এর পরেও নিচে একটা 10 দেখতে পাচ্ছিলাম তাহলে 6 কে 10 দ্বারা ভাগ করলে কত পাবো 0.6 আর 100 কে রেখে দিয়েছি কেন কারণ যে পার্সেন্টেজে প্রকাশ করার জন্য তাহলে 0.6 by 100 মানে কি 0.6% গুণ দেওয়া আছে গুণের ম্যাথমেটিক্যাল ফর্মটা আমরা ফার্স্ট ক্লাসেই শিখছি সেটা কি ছিল অফ
এই যা ছিল তাই, তাহলে পাবো কত 0.6% অফ এ। ভাই এই লাইনটা 0.6 C into 30 এটা তো আমরা সি এর মানটা তো পাইলাম কোশ্চেন আমাদের কাছে সি এর 30% মান কত, সি এর মানটা কত 2/100 ইনটু 30% যা ছিল তাই, এটা কাটি করছি। এটা হলো এবার দেখো হচ্ছে এক নম্বরটা মনে ভাবছিল, এক নম্বরটা একটু দেখো কি বলছে যে 15% অফ এ নাম্বার ইজ 4.5, এগুলা আমরা আপনাদের পারার কথা যে কোন একটা সংখ্যার 15% মানে হচ্ছে কত 4.5, 55 যাতে আছে তার ওই সংখ্যাটার 55% মানে কত, এক নম্বর। তাহলে আমরা বলতে পারি কি যে 15% মানে আসলে কত 4.5, তাহলে একই কত 55 কত আসলে দেখেন কাটাকাটি যদি আমরা করি তাহলে কত পাবো 4.5 বাই 15 55, 10 মিনিট তুলে দিলে উপরে কত হতো 10, 15 দিয়ে কাটলাম 3, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে পাবো 11, মানে 33 বাই 2, 33 বাই 2 মানে 16.5, কারণ আজকে দেখে আসলাম 2 দ্বারা ভাগ করলে আমাদের থাকলে কত পাই 0.5 না, তার মানে অ্যানসার কত হবে আমাদের 16 সি 16.5 আছে। আচ্ছা এবার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখবো, যদি এটা পরের লেসনের সাথে জড়িত, সেটা হচ্ছে প্রফিট এন্ড লসের একটা অঙ্ক ছিল 3 নাম্বার। ওটা শেষ হয়ে গেলে আমরা প্রফিট এন্ড লসে চলে যাব। প্রফিট এন্ড লস থেকে একটা অঙ্ক অবশ্যই রিটেনে পাবেন এবং অবশ্যই একটা অঙ্ক এমসিকিউ তেও পাবেন, তার মানে এই চ্যাপ্টারটা কিন্তু এমসিকিউ রিটেন দুইটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তো 3 নম্বর প্রশ্নটা দেখেন কি বলছে, সেলিং প্রাইস ইজ ডাবল দ্য প্রফিট ট্রিপল, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্ট, কত পার্সেন্ট প্রফিট হচ্ছে, কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেলিং প্রাইসটাকে যদি ডাবল করে দিই তাহলে প্রফিটটা কি আগের তুলনায় 3 গুণ হয়ে যায় কিন্তু 3 নাম্বার 3 নাম্বার এই সেলিং প্রাইসকে যদি আমরা ডাবল করে দিই তাহলে প্রফিটটা 3 গুণ হয়, কার তুলনায় প্রফিট 3 গুণ হয় আগের প্রফিটের তুলনায়। তাহলে আমরা যদি ধরে নেই সেলিং প্রাইস হচ্ছে A টাকা এবং কস্ট প্রাইস হচ্ছে B টাকা, ধরেন আগে লিখে ধরি সেলিং প্রাইস ইকুয়াল টু A টাকা এবং কস্ট প্রাইস ইকুয়াল টু B টাকা, তাহলে প্রফিট কত টাকা বলুন তো, A - B না? আমরা বললাম কি যে সেলিং প্রাইস বললাম A টাকা আর তাহলে কস্ট হচ্ছে B টাকা, তাহলে প্রফিট কত A - B। এবার নিউ নতুন টার্ম নিয়ে চিন্তা করি, নতুন সেলিং প্রাইস ধরতে বলছে, সেলিং প্রাইসটাকে ডাবল করতে বলছে, তার মানে ডিভাইস এ টাকা, কস্ট নিয়ে তো কিছু চিন্তা করতে বলা যায়, সো যা ছিল তাই, তাহলে প্রফিট কত টাকা টুয়াইস এ মাইনাস বি না? আমাদের প্রশ্নে বলে দেওয়া হচ্ছে এই নতুন প্রফিট দ্যাট ইজ টুয়াইস এ মাইনাস বি টা হয় আগের প্রফিটের কত গুণ, 3 গুণ। আমাদের প্রশ্নে এটা বলে দেওয়া হচ্ছে যে নতুন প্রফিটটা আমরা কত পাচ্ছি টুয়াইস এ মাইনাস বি, এই নতুন প্রফিটটা হয় মানে কি সমান, কার সমান হবে আগের যা প্রফিট ছিল তার কত গুণ 3 গুণ। এখান থেকে যদি আমরা a আর b এর মধ্যে সম্পর্কটাকে আগে বের করে ফেলবো, দ্যাট ইজ টুয়াইস a মাইনাস b ইকুয়াল টু পাবো 3a মাইনাস 3b, তার মানে a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু কত b পাচ্ছি টুয়াইস b। স্যার এটা বুঝি এটা বুঝা নাই, আচ্ছা আবার বোঝাচ্ছি। স্যার একটু আস্তে স্লো যেমন মানে কি আমার ভয়েসটা কি স্লো হবে মানে স্পিড স্লো হবে, ভয়েস ঠিক আছে। অনেক ফাস্ট। হ্যাঁ আমি গত ক্লাসে কিন্তু বলছিলাম যে আসলে আপনাদের লেভেলটা কিন্তু এখন আমি বুঝে উঠতে পারি না, কারণ আমি কাজই এখনো ঠিক মতো করাতে পারি না। হ্যাঁ ঠিক আছে, মাথা স্যার তো মনে করলাম না স্টেপটা করতে পারি। আগের অঙ্কগুলো তো ধরতে পারছিলেন না, ওইটাও পারেন নাই না, ঠিক আছে আমি বেশিও স্লো হচ্ছি না, মোটামুটি মিডিয়াম লেভেলেই যাচ্ছি, কিন্তু জিনিসটা আমার প্রশ্ন ছিল আগের অঙ্কগুলো কি বোঝা গেছে? আচ্ছা দেখেন আমরা খুব ভালো বলেছি। হ্যাঁ জিনিসটা যেটা হচ্ছে যে আমরা এখানে আগে যেটা ধরে নিলাম যে সেলিং প্রাইসটাকে ধরছি কত টাকা A টাকা, সেলিং প্রাইস মানে কি বিক্রয় মূল্য, তাহলে কস্ট কে কত টাকা ধরছিলাম B টাকা, তাহলে প্রফিট কত টাকা, প্রফিট মানে কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলাম প্রফিট,
এবার নতুন সেলিং প্রাইসটাকে নিয়ে চিন্তা করতে বলছে। বলছে যে সেলিং প্রাইসটা যদি ডাবল হয় তাহলে কত টাকা হবে? টুয়াইস এর টাকা। কস্ট নিয়ে তো কোনো ইনফরমেশন ছিল না, তার মানে আগেও যা ছিল তাই। তাহলে নতুন প্রফিট কত টাকা? সেলিং থেকে কস্ট কে বাদ দিলাম। আমাদের কোশ্চেনে বলছে যখন এই সেলিংটা ডাবল হয়ে যায় তখন প্রফিটটা 3 গুণ হয়। কার তুলনায় 3 গুণ হয়? প্রফিটের সাথে প্রফিটকেই চিন্তা করতে হবে, মানে আগের প্রফিটের তুলনায় 3 গুণ। তাহলে নতুন প্রফিটটা কত? টুয়াইস এ মাইনাস বি। এই মানটা হয় আগের প্রফিটের কত গুণ? 3 গুণ। এখান থেকে এ আর বি এর মধ্যে সম্পর্কটা আমরা বের করছি। এ মানে কত বি দেখতে পাচ্ছি? 2b। এ মানে 2b। তো এ মানে কি? সেলিং প্রাইস ছিল না? বি মানে কি ছিল? কস্ট। তার মানে কি সেলিং প্রাইস আসলে কস্টের কত গুণ? ডাবল। তাহলে কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? কত পার্সেন্ট? 100% এর প্রফিট হচ্ছে। যদি না বুঝেন এই কথাটা একটু লিখে রাখুন যে a ইকুয়াল টু টুয়াইস b মানে সেলিং প্রাইস হচ্ছে, পরীক্ষা হলে পর কথাটা লিখেছেন না, বোঝার জন্য লেখা হলো। সেলিং প্রাইস হচ্ছে কস্টের ডাবল। এখানে সেলিং প্রাইস হচ্ছে কস্টের ডাবল। এখানে সেলিং প্রাইস হচ্ছে কস্টের কি হবে? ডাবল। তার মানে কি আমরা যদি এখন কস্ট কথার কথা কস্ট যদি 100 টাকা ধরি তাহলে সেলিং প্রাইস কত টাকা? 200 টাকা। তাহলে প্রফিট কত টাকা? প্রফিট 100 টাকা। তাহলে আমরা কি বলবো? 100 টাকায় এই 100 টাকাটা কোনটা? কস্ট। 100 টাকায় প্রফিট হয় 100 টাকা। তাহলে কত পার্সেন্ট প্রফিট? 100% কি প্রফিট হচ্ছে। মানে 100 ধরার সুবিধাই এটা, ওই পার্সেন্টেজে চলে আসবে। তো পরীক্ষা হলো এই লাইনটা লেখা দরকার হয় না, এমনি বোঝা যায় যে যেহেতু সেলিং প্রাইস কস্টের ডাবল, তার মানে কি আগের কস্টটাও থাকবে, তারপরে আরো একটা কস্ট আসছে 100 100 200 কম, তার মানে আসলে কত পার্সেন্ট প্রফিট হবে? 100%। আচ্ছা এবার হচ্ছে আপনাদের একটু বাসা কাজটা দিই। বাসা কাজটা হচ্ছে এই কোর্সের ম্যাথ বইয়ের পার্সেন্টেজ পার্ট 1 এর বাকি অঙ্কগুলো একটু দেখবেন এই সাইডের পর থেকে। যারা কাজ করেন নাই তারা ফুল চ্যাপ্টারটাই দেখবেন একটু, ঠিক আছে? আমি তো পার্সেন্টেজ নিয়ে এত আলোচনা করছি। বইয়ের মতো বই তো একই জিনিস, অঙ্ক একটু আগে পিছিয়ে করছে, কিছু অঙ্ক বাদ দিয়ে দেওয়া হয়েছে আর কিছু অঙ্কের সলিউশন একটু সহজ ভাবে দেওয়া হয়েছে, কারণ আমাদের আগের বইয়ের মানে সলিউশনটা অনেক কঠিন ছিল। আর সবচেয়ে মজার বিষয় হলো যে পুরাতন বইয়ের প্রতি আমার অ্যাট্রাকশনটা একটু বেশি, বিশেষ করে সাইকোস ম্যাথ। অন্য কোনো বইয়ের এরকম অ্যাট্রাকশনটা হয় না। পুরাতন বইয়ের অ্যাট্রাকশনটা এই কারণে বেশি, যেমন গতকালকে আমি নিতে গেছিলাম, নিতে যে পুরাতন যতগুলো ম্যাথ বই পেয়েছি সবগুলো কিনে নিয়ে চলে আসছি। কেন আমি জানি না, বাট আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি। মানে সাইকোসের ম্যাথ বইটা দেখলে কেমন যেন হয় মনের ভিতরে যে এই বইটা কালেকশন না করলেই না। আমাদেরও কিনতে হয়, কেন আমাদেরকে সাইকোসের কার্ড দিয়ে দিবে না, কারণ এখানে আমাদের সৌজন্য কপি কারোর জন্য আসলে অ্যালাউড না। ইভেন দ্যাট স্যারও যদি মাঝে মধ্যে দেখছি এরকম আমরা ট্রেনিং এ যে স্যার একটা বই ইয়া করছে, বইটাকে সাথে সাথে দিয়ে দিচ্ছে লাইব্রেরিতে, কারণ এটা হিসাবটা আসলে সম্পূর্ণ আলাদা রাখার জন্য এই জিনিসটা করছে। যেখানে এই পজিশনে যিনি মালিক উনি বইয়ের টাকা দিয়ে না, মানে বই এখানে কিন্তু আমরা বলতে পারবো না যে আমাদের একটা বই এমনি ভালো লাগে টাকা কিনে দিচ্ছে আবার ওখানে চলে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা হিসাবটা সম্পূর্ণ আলাদা। আমাদের এই বইয়ের যে টাকাটা এটা কিন্তু স্যার নিজেও নেন না, এটা কিন্তু ট্রাস্টের আন্ডারে চলে, মানে ভালো কোনো কাজের জন্য ওনারা চাই আর যে কোনো পারপাসের জন্য কিন্তু না। অনেক কিছু ব্যাপার আছে আর কি, মানে আপনাদের অনেকের হয়তো এরকম মনে হতে পারে যে বই বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছে আর কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, কোটি কোটি টাকার আসলে ইনকাম হয়, বাট কোটি কোটি টাকার মালিক হতে পারেন নাই, কারণ এই টাকাটা হচ্ছে ভালো কোনো কাজে ব্যয় হয়েছে। মানে কোনো না কোনো কাজে কাউকে না কাউকে উনি আসলে দিয়ে দেন, বা দেখা যাচ্ছে কোনো সমাজসেবামূলক কোনো কাজে আর কি টাকাগুলো দেবেন, আমি যতটুকু জানি। আর যাই হোক, যেটা বলছিলাম, যারা হচ্ছে এই গত দিনের কাজটা করেন নাই তারা ফুল চ্যাপ্টারটাই কাজ করবে, আর যারা কাজ করছেন তারা বাকি অংশগুলো চেক করলে চলবে। কিন্তু আমাদের হাতে তো সময় আছে এখনো কিছু, আমরা তাহলে পরের লেসনের কিছু অংশ একটু দেখে রাখি। তো দেখার মতো আছে পরের লেসনটা আসলে স্যার 10 নম্বরটা একটু দেখ। কত নম্বর? 10 কত? 10 পেজ 3। 10 আর 13 কিটা করা হয় না, এটা 10 আর 13 হচ্ছে 10 কি বলছে যে বাফেট ডিনার। Buffet dinner at a restaurant cost টাকা 35.50 excluding sales tax.
এটার দাম কত টাকা বলছে? বাফেট ডিনারের দামটা কত টাকা? 35 টাকা কত পয়সা? 50 টাকা। এখানে ট্যাক্স বাদ দিয়ে, তো ট্যাক্স আলটিমেটলি কাকে দিতে হবে? কাস্টমারকে, বা যে এটা খাবে, যে ডিনারটা খাবে তাকে কিন্তু ট্যাক্সটাকে পে করতে হবে। So if the sales tax was more than 10% but less than 15%, tax rate টা যদি 10% এর উপরে এবং 15% এর কম হয়, তাহলে তাকে টোটাল অ্যামাউন্ট কত টাকা থেকে কত টাকার ভিতরে দিতে হবে এটা জানতে হবে। তো 35 টাকা 50 পয়সা ছিল তার কিসের দাম? প্রোডাক্টের খাওয়ার দাম, এবং এটার উপরে সে ট্যাক্স দিবে কত? 10% ই যদি ট্যাক্স ধরি, ক্যালকুলেশন করার সুবিধা আছে। দেখেন আমি কিন্তু 35 টাকা 50 পয়সা ধরি নাই, কত টাকা ধরছি? 35 টাকা। ক্যালকুলেশন করলে তাহলে কত টাকা পাবো? 39 টাকা। তারপর ট্যাক্সের টাকাটা অবশ্যই 39 এর উপরে যাবে। কিন্তু আমাদের প্রশ্নে যাচ্ছে কত থেকে কত ভিতরে থাকবে? 39 এর একটু ডান থেকে শুরু হয়ে এই পর্যন্ত ধরেন কিছু একটা দিয়ে থাকবে। তার মানে 39 দিয়েই তো আসলে থাকবে, 39 এর ভিতরেই থাকবে। তো 39 দিয়ে আমাদের অ্যানসার দেখতে পাচ্ছি, দেখেন হয় বি হবে না হলে ডি হবে। তো ডি নিতে পারছি না, কারণ 37 থেকে 39 মানে কি? 37 এর উপরে 39 এর কম, এমনটা তো না। 39 এর উপরে যাওয়ার কথা ছিল, তার মানে অ্যানসার কোনটা হবে? বি হবে। কেমনে? এখন 15% আবার ক্যালকুলেশন করে দেখবেন। 15% এ ক্যালকুলেশন করলে হ্যাঁ এদিক দিয়ে বুঝে 35 35। যেহেতু আমরা ট্যাক্সটা কার উপরে দিব? মূল কস্টের উপরে, নাকি এখন আপনি খাইছেন 50 টাকার ট্যাক্স আপনাকে 100 টাকার উপরে দিতে বলছে, দিবেন? মোর দ্যান 10 তো বলছে স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি 10 ধরে কাজ করছি, তার মানে কি 39 এর উপরেই তো যাবে, বিষয় তো কোনো সন্দেহ নেই। কারণ আমাদের তো বিটুইনটা জানতে হচ্ছে, মাঝখানে কত থেকে কতর ভিতরে থাকতে পারবে। তাহলে এক্স্যাক্টলি 10% ই যদি ধরি এবং টাকাটাকে 35 টাকা 50 পয়সা না ধরে 35 টাকাই যদি ধরি, আমাদের ট্যাক্সটা কত টাকা হবে? 39 টাকা। তার মানে অবশ্যই 39 এর উপরে চলে যাবে ট্যাক্সের টাকাটা, তার মানে অবশ্যই তো 39 এর উপরে চলে যাবে। তার মানে 39 থেকেই তো আসলে যাত্রাটা শুরু, নাকি? 0.50 দিলে একটু বার করুন। 0.50 দিলে একটু বার করুন। কত বার? 29.05 বার। 40 হয়ে গেলে তাহলে আমরা অন্যটা দেব। ঠিক আছে, 40 এ আপনি তো ক্যালকুলেশন একটু করে দাও। ক্যালকুলেশনটা করে দেব। মনে হয়ে গেল যেটা এটা কাটলাম, 35 কে 10 দ্বারা ভাগ করলে পাই 3.5। তাহলে 35 টাকা 50 পয়সা আর 3.5 টাকা কত টাকা হয়? 39 টাকা। তার মানে 39 টাকা থেকেই আমাদের যাত্রাটা শুরু করতে হবে। আচ্ছা এবার আসেন, এই 35 টাকা 50 পয়সার উপরে এটা তো থাকবেই, আবার এই 35 এর উপরে 15% যদি চিন্তা করি, তাহলে এখানে দেখেন ক্যালকুলেশনটা কিন্তু টাফ হয়ে গেল। 42 সামথিং। এটা আমাদের ক্যালকুলেশনটা কিন্তু টাফ হয়ে যাচ্ছে না? তাহলে এখানে আমরা কত পাবো? যদি আমরা ইয়াদি কাটি, 5 দিয়ে যদি কাটি তাহলে এখানে পাবো কত? 5 গুণ কত? 10। তাহলে এই 5 দিয়ে কাটলে পাবো হচ্ছে 20, এখানে 5 দিয়ে কাটলে পাবো 7, 4 এর কত পাবো? 3। 21 টা। মানে 21.4 মানে কত? 5.25। তার মানে পাচ্ছি কত? যে 40 পয়েন্ট কত? 40.75। তো যেহেতু এখানে তো 35 টাকার একটু উপরে ছিল, আমরা অবশ্যই কি এটা আসলে নিচে পূর্ণ সংখ্যার মানটা আমরা চিন্তা করছি, দ্যাট ইজ বি 39 এর উপরে এবং কি 41 এর নিচে। তো পরীক্ষার হলে কিন্তু আমরা এই সেকেন্ড ক্যালকুলেশনটা করব না। যদি আপনারা প্রশ্ন করলেন বলে আমি দেখিয়ে দিলাম, বাট সেকেন্ড ক্যালকুলেশনটা করার দরকার নাই, কারণ যেহেতু আমাদের ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সো এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে এমনও অ্যাপ্লাই কোনো কিছু করতে দিবে না যেখানে আপনাদের খুব কষ্ট হয়ে যায়। সবাই আমরা যে কাজটা করি আসলে বোথ সাইডে ক্যালকুলেশন করে মিলাই। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, যে অঙ্কটা প্রথমেই মিলে যাবে সেটা সেকেন্ড টাইম চিন্তা করার দরকার নেই। এখন এই রিস্কটা নেবেন কি নেবেন না এটা কিছুটা ডিপেন্ড করবে আপনার উপরে। আপনার যদি মনে হয় রিস্ক নেবেন দেন, এখন যদি মনে হয় যে না কোনোভাবেই কোনো অবস্থাতেই রিস্ক নেবেন না, তাহলে নেওয়ার দরকার নেই, এটাতে কোনো জোরাজুরি নেই। বাট আমি আমার নিজের ক্ষেত্রে অঙ্ক করতাম শুধুমাত্র এত 39 যে একটা অ্যানসার ছিল ওইটাই হচ্ছে আমাদের অ্যানসার। কারণ এই সকল বা এই কম্পিটিটিভ এক্সামে ম্যাথগুলো একটা শর্টকামিংস হচ্ছে এটা, যে মিললে প্রথমেই মিলে যায় হ্যাভেল করে। বাট এটা 99% কেসেস সত্য, 1% কিন্তু ডেভিয়েশন আছে। যারা প্রশ্নকর্তা তারা যদি এই শর্টকামিংসটা জেনে ঘুরায় দেয় তাহলে তো কিছু বলার নেই। তো আপনার হাতে দেখতে পাচ্ছেন সময় একেবারেই নাই। ধরেন সময় আছে আপনার হাতে কত সেকেন্ড? 10 সেকেন্ড। মানে যখন এই যে খাতা নিয়ে নিচ্ছে
ওই সময় আপনার হাতে অঙ্কটা করলো, তখন কি এত ঝামেলা করার দরকার আছে? এক্সট্রা নিয়ে অঙ্কটা দাগাইতে চলে আসেন। আর তারপরে যদি দেখেন যে আপনার হাতে টাইম আছে, তাহলে এখন এদিক ওদিক টাকায় কাউকে হেল্প করে তারপর ক্যালকুলেশন করবেন, সেটা তো কোনো সমস্যা নেই। ঠিক আছে? এই ক্লাস দিচ্ছে কেন মাঝখানে? মাঝখানে ক্লাস কেন দিয়েছি? আপনি দোকানে খাইলেন, খাওয়া দাওয়ার পরে দোকানদার আপনার খাবারটা ট্যাক্স উনি দিবেন, আর অ্যাড দিচ্ছে। এই জন্য অ্যাড করে দিয়েছি। আর এটা হচ্ছে রাউন্ড ফিগার করেছি, তাই না? ডাউন ফিগারটা বলছে। হ্যাঁ ভাইয়া সেটা বলছিলেন। পুরাতন আপনি দেরি করে আসছেন নাকি আজকে? ভেরি গুড। প্রবলেম দেখে দেখে আমরা কিন্তু লেসনে চলে আসছিলাম। যাই হোক, আমি এখন এটা কভার করতে পারি নাই, তাহলে ক্লাস শেষে আমার সাথে কথা বলতে হবে। আচ্ছা, আরেকটা মনে অঙ্কের কথা বলছিলেন না? আচ্ছা, 13 নম্বরটা কি ভালো একটা অঙ্ক ছিল তো এটা? 13 নম্বরটা তো করাই দিই প্রত্যেকটা ব্যাচেই, আপনাদের ব্যাচে আমি মনে হয় কোনো একটা কারণে করাই নাই। হ্যাঁ, করাই দিয়েছিলাম। আচ্ছা দেখেন তো, মিস্টার আহসান ইজ insured completely for টাকা 50,000 of damages to his car. মিস্টার আহসান কি করছে? তার একটা কার ড্যামেজের জন্য এক্স্যাক্টলি সে কত হাজার টাকার ইন্স্যুরেন্স করছে? 50,000। এই ব্যাচেরই কি স্টুডেন্ট আপনি? এত লেট কেন? ব্যাংক জবেরই কি স্টুডেন্ট আপনি? এই ব্যাচেরই তো? ক্লাস তো প্রায় শেষের পথে ভাই, বসেন তাড়াতাড়ি বসেন। আচ্ছা, কি বলছে যে মিস্টার আহসান হচ্ছে কত হাজার টাকার ইন্স্যুরেন্স করছে? 50,000 টাকা, তাই না? আচ্ছা, তারপরে কি বলছে? ফর এনি ড্যামেজ অ্যাবাভ টাকা 50,000 হবে, এটা 5 লাখ হয়ে আছে, একটা শূন্য কমাই দেন। ফর এনি ড্যামেজ অ্যাবাভ 50,000, 50,000 টাকার উপরে যা ক্ষতি হবে, the insurance company will pay টাকা 50,000 plus 20% of the rest of the damage amount. মানে কি, যে 50,000 টাকার উপরে যদি অতিরিক্ত কোনো ক্ষয়ক্ষতি হয়, ইন্স্যুরেন্স কোম্পানি তো তাকে 50,000 টাকা তো দিবেই, প্লাস কত পার্সেন্ট দিবে? 20%। কার 20%? অতিরিক্ত যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার 20%। আচ্ছা, তারপরে কি বললো? পরে রিসেন্ট অ্যাক্সিডেন্ট, সাম্প্রতিক একটা দুর্ঘটনায় মিস্টার আহসান ওয়াজ পেইড টাকা 56,000। মিস্টার আহসানকে কত হাজার টাকা দেওয়া হয়েছিল? 56,000 টাকা। তার মানে কি 56,000 টাকা তাকে দেওয়া হলো। তো এই 56,000 টাকা মানে কি? 50,000 আর 56,000 60,000 টাকা মানে হচ্ছে তাকে তো আমরা 50,000 টাকা তো দিচ্ছিলামই, এবং অতিরিক্ত যে ক্ষয়ক্ষতিটা হলো, অতিরিক্ত ক্ষয়ক্ষতি কত এখানে? x 50,000 না? যদি আমরা টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ x টাকা ধরি, ইকুয়েশন ধরে দেখছি আগে, তারপর এটা মুভে করাটাও দেখাই দিচ্ছি। আমাদের টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমরা x টাকা ধরি, তাহলে কি 50,000 টাকা তো আমরা পাবোই। অতিরিক্ত ক্ষয়ক্ষতি কত? x 50,000। এই টাকার উপরে সে কত পার্সেন্ট পাবে? 20%। যার ফলে দুটোকে কম্বাইন করলে সে টাকা পাচ্ছে কত হাজার টাকা? 56,000 টাকা। এখান থেকে x এর মান বের করে ফেলা যাবে না? x এর মানটা যদি বের করতে চাই, দেখেন 50,000 টাকাকে আমরা ডান সাইডে যদি নিয়ে চলে যাই, তাহলে x 50,000, তাহলে এখানে পাবো 6,000 into 100/20, মানে কাটাকাটি করলে এখানে পাবো 5, মানে 30,000। তাহলে কত পাবো টোটাল? 80,000। টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে 80,000। এই 50,000 টাকা থেকে ওই সাইডে নিয়ে চলে যাওয়া মানে 6,000 টাকা। 20/20 ছিল কোন অবস্থায়, ডান সাইডে চলে গেলে কত হয়ে যাবে? 100/20। কাটাকাটি করলে দেখতে পাচ্ছি x 50,000 = 30,000। x এর মানটা জানা আছে, তাহলে x এর মানটা কত? 80,000 টাকা। তার মানে আমাদের প্রশ্ন তো এটাই জানতে চাচ্ছে যে মিস্টার আহসানের টোটাল অ্যামাউন্ট অফ ড্যামেজটা আসলে কত টাকা? কত টাকা? 80,000 টাকা। আর পরীক্ষার হলে একটু মুখে মুখে আমরা করতে পারি যে 50,000 আর টাকা পাচ্ছি আমরা 56,000, তার মানে কি 20% বেশি আছে। 20% মানে তো আসলে 6,000। তাহলে 20% মানে যদি 6,000 হয়, তাহলে একই কত 100 এর কত ক্যালকুলেশন করলে পাবো 30,000। এই 30,000 টাকা মানে কি? অতিরিক্ত ক্ষয়ক্ষতি, কারণ এখানে কিন্তু অতিরিক্ত ক্ষয়ক্ষতির টাকাটা থেকে আমরা পাচ্ছি। তাহলে অতিরিক্ত ক্ষয়ক্ষতি পাচ্ছি 30,000, আর তাহলে কি 50,000 টাকা তো হইছিলই, তাহলে টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ 80,000। এটা থেকে তো আবার তাড়াতাড়ি হয়, ওইটা থেকে কিন্তু এটাতে তাড়াতাড়ি হবে। যে 20% টাকা মানেই আমরা দেখতে পাচ্ছিলাম 6,000 টাকা বেশি পাচ্ছি, তাহলে 100% টাকা মানে অতিরিক্ত ক্ষয়ক্ষতির টাকার পরিমাণটা পাচ্ছি কত? 30,000। বাট কোশ্চেন আমাদের কাছে অতিরিক্ত ক্ষয়ক্ষতি না, টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণটা জানতে হচ্ছে। তাহলে তো 50,000 টাকার তো ক্ষয়ক্ষতি হয়েছিলই, তার সহ আমরা এক্সট্রা 30,000 টাকা ক্ষয়ক্ষতি করছি, তাহলে টোটাল ক্ষয়ক্ষতির পরিমাণ 80,000।
চলে যান পেজ নাম্বার 22। প্রফিট এন্ড লস থেকে যেটা বলছিলাম যে একটা অঙ্ক কিন্তু অবশ্যই থাকবে। তো প্রফিট এন্ড লস আজকে যা শুরু করছি পেজ নাম্বার 22। পেজ নাম্বার 22 এ দেখেন 1 নাম্বার 2 নাম্বার এবং 4 নাম্বার তিনটা অঙ্ক হচ্ছে একই রকমের 1 2 4। প্রফিট এন্ড লস এর 1 নাম্বার 2 নাম্বার এবং 4 নাম্বার তিনটা অঙ্ক হচ্ছে একই রকমের। দেখেন এটি কি বলছে, বাই সেলিং অ্যান আর্টিকেল ফর টাকা 72, 72 টাকা দিয়ে যদি একটা প্রোডাক্টকে বিক্রি করা হয় সো এই 72 টাকাটা কি সেলিং প্রাইস না? এই মার্জিন ইনকারস এ লস অফ 10%। একজন বিক্রেতা কত পার্সেন্ট লস করে? 10%। তাহলে আগে এই লাইনটা নিয়ে চিন্তা করি যে কস্ট যদি 100 টাকা হয় 10% লসে সেলিং প্রাইস কত টাকা? 90 টাকা। তাহলে যখন 90 টাকা সেলিং প্রাইস তখন অরিজিনালি সেলিং প্রাইস কত টাকা বলছে? 72 টাকা। আচ্ছা জানতে হচ্ছে হোয়াট শুড বি দা সেলিং প্রাইস টাকা বি ইফ হি শুড গেইন 5%। উনি যদি 5% গেইনে বিক্রি করতে চান তাহলে তার সেলিং প্রাইসটা কত টাকা হবে? তো 5% গেইনে তার সেলিং প্রাইস কত টাকা হওয়া উচিত? 105 টাকা। তাহলে 10% লসে যখন সেলিং প্রাইস 90 টাকা হয় তখন অরিজিনাল সেলিং প্রাইস হচ্ছে 72 টাকা। তাহলে একই কত? 105 টাকা। কথাটাকে এইভাবে লিখবেন 10% লসে, আপনি একটু লিখে কাজ করেন তাহলে আবার বলতে পারবেন না বাসায় যে 10% লসে সেলিং প্রাইস যদি 90 টাকা হয় তাহলে অরিজিনাল সেলিং প্রাইস 72 টাকা। 10% লসে যদি সেলিং প্রাইস 90 টাকা হয় তাহলে অরিজিনাল সেলিং প্রাইস 72 টাকা। তাহলে একে কত আর 105 কিভাবে পেলাম? কারণ 5% গেইনে সেলিং প্রাইস কত? 105 না? তাহলে 105 এ কত? কত আসছে? চুরাশি টাকা আসছে কত? 84 আসছে কত? আসছে 84। তাহলে এই রকমের অঙ্ক ছিল 2 নাম্বার এবং 4 নাম্বার। ট্রাই করেন তো 2 এবং 4। An article sells at taka 60, the price gives a retailer a profit of 20% on the cost. What will be the new retail price in Tata if he cuts his profit to 12% of the cost? So 20% profit এর সেলিং প্রাইস কত টাকা হবে? 120 টাকা না? 120 টাকা হলে অরিজিনাল সেলিং প্রাইস কত টাকা? 60 টাকা। জানতে হচ্ছে 12% প্রফিট শেয়ার করতে হচ্ছে। তার মানে কি একই কত? 112 টাকা। আর 12% প্রফিট এর তার সেলিং প্রাইস কত টাকা হবে? 112 টাকা। তাহলে একই কত? 112 তে কত? ক্যালকুলেশন করে দেখো কত আসে। কত আসছে? 56 টাকা। বুঝছেন? আচ্ছা তাহলে সেম অঙ্ক ছিল দেখেন 4 নাম্বারটা একই জিনিস 56 আসার কথা এটা আছে। সেম অঙ্ক ছিল 4 নাম্বার। yield মানে হচ্ছে 120 দিবে আর কি। এই 75 টাকা দিয়ে একটা বইকে বিক্রি করলে 25% প্রফিট পাওয়া যায়। তার মানে কি 25% প্রফিটে সেলিং প্রাইস কত টাকা হয়? 125 টাকা। 125 টাকার ক্ষেত্রে অরিজিনাল সেলিং প্রাইস কত? 275 টাকা। জানতে হচ্ছে হোয়াট সেলিং প্রাইস উইল yield the profit of 10%। 10% প্রফিটে সেলিং প্রাইস কত হবে? মানে কি একে কত? 110 এ কত? কত আসছে?
42 মনে হয় আসে 242 আসছে 242 জি ওকে তাহলে এই তিনটা অঙ্ক থেকে আশা করা যায় একটা অঙ্ক পাইলেও পাইতে পারেন। এবার তাহলে আমরা দেখব হচ্ছে 5 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর এই চারটা অঙ্ক থেকে রকম 5 9 10 11 এবং অঙ্কগুলো আমাদের আগের লেসনের কনসেপ্টটা দিয়ে কভার হবে একটু খেয়াল করেন এক অঙ্ক দেখলে চারটা অঙ্ক হয়ে যাবে। কত কত কি বলছে the pen was sold at 15% loss একটা পেনকে আমরা নরমালি কত পার্সেন্ট লসে বিক্রি করতে পারছি 15%। if the selling price was টাকা 8 more যদি selling price 8 টাকা বেশি হতো then the seller could have made a profit of 10% seller কি করতে পারতো 10% প্রফিট করতে পারতো। জানতে হচ্ছে what was the purchase price of the pen পেনের ক্রয় মূল্যটা কত। তো পেনের ক্রয় মূল্য যদি এমসিকিউ এ থাকে এমসিকিউ এর জন্য আমি একটু দেখি বা ম্যাথমেটিক্যাল কস্ট শর্টকাটটাকে দেখি যে কস্ট বের করতে বলছে কস্ট বের করার সূত্র হচ্ছে 100 ইনটু মোড অবলিক লেস কারণ কি আমাদের টাকা বেশিও হতে পারে কমও হতে পারে এখানে 8 টাকা মোড ছিল ডিভাইড বাই পার্সেন্টেজ 1 প্লাস পার্সেন্টেজ 2 তাহলে 100 ইনটু আমাদের এখানে মোড কত টাকা ছিল 8 টাকা পার্সেন্টেজ 1 বলছে কত পার্সেন্ট 15% আর পার্সেন্টেজ 2 কত পার্সেন্ট বলছে 10% ক্যালকুলেশন করলেই আমাদের টাকা বের হবে কত টাকা 100 ইনটু মোড অবলিক লেস ডিভাইড বাই পার্সেন্টেজ 1 প্লাস পার্সেন্টেজ 2 তাহলে 100 ইনটু আমাদের এখানে মোড কত টাকা ছিল 8 টাকা 8 টাকা পার্সেন্টেজ 1 বলছে কত 15 টাকা পার্সেন্টেজ 2 বলছে কত টাকা 10 টাকা ক্যালকুলেশন করলেই আমাদের কস্ট বের হয়ে আসবে দেখেন কত আসে 32 আসছে। আচ্ছা আগে এই শর্টকাটটা দিয়ে বাকি তিনটা অঙ্ক আগে একটু করেন 9 নম্বরটা একটু পরে করেন 10 আর 11 নম্বরটা দেখেন আর এখানে তো কত 25 100 কে 25 দ্বারা কাটলে 4 4 আসছে কত 32 10 আর 11 দেখেন একই রকমের অঙ্ক an article when sold at a gain of 5% yields টাকা 15 more than when sold at a loss of 5% কস্টটা জানতে হচ্ছে তাহলে 100 ইনটু কত টাকা মোট পাচ্ছিলাম আমরা 15 আর প্রথমে আমরা পাচ্ছি 5% পরে আবার পাচ্ছি 5% ক্যালকুলেশন করলে তাহলে কত হবে 150 ঠিক আছে হ্যাঁ এর আগে তো প্রফিট আর লস ছিল পার্সেন্টেজ 1 প্লাস পার্সেন্টেজ 2 এটা 10 নাম্বার আমাদের 100 ইনটু মোর কত 15 টাকা পার্সেন্টেজ 1 হচ্ছে 5% পার্সেন্টেজ 2 বলছে কত পার্সেন্ট 5% কাটাকাটি করলেই আমাদের মানটা বের হয়ে আসছে কত টাকা 150 তাহলে সেম অঙ্ক ছিল 11 নাম্বার এগারোতে কত আসছে 800 100 ইনটু 240 ডিভাইড বাই কত 10 প্লাস 20 800 টাকা আচ্ছা এবারে কি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচটা দেখি কারণ এই অঙ্কটা রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ যে 5 আর এখন যে দুটো সলভ করলাম 10 11 এই তিনটা অঙ্ক আবার রিটেনের জন্য খুব গুরুত্বপূর্ণ রিটেনে যদি অঙ্কটা আসে অঙ্কটা আসলে আসছে কি ইংলিশে অ্যানসার মানে প্রশ্ন যদি ইংলিশে থাকে তাহলে এটা অবশ্যই অ্যানসার ইংলিশেই করতে হবে তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি আসলে লেখা যে লেট দা পারচেজ প্রাইস অফ দা পেন ফার্স্ট নাম্বারটা let the purchase price of the pen bx আমরা এখন রিটেন মেথড জন্য একটু দেখছি let the purchase price of the pen be b ভার্বের b আর কি let the purchase price of pen bx b কেন ধরলাম বলতে পারবেন মানটা কিন্তু এখন আমাদের বের হয় নাই বের হবে এজন্য আমরা b ধরছি তারপর লিখবো কি so বা according to the question but এখানে so লেখাটা বেটার মানে শর্টকাটে কাজ হচ্ছে আমাদের প্রশ্নের প্রথমে বলছি কি এই x এর উপরে কত পার্সেন্ট লসে বিক্রি করা হচ্ছিল 15% লস করা মানে কত পার্সেন্ট নাম পাবো 85%
আবার এই x এর উপরে কত পার্সেন্ট প্রফিট যেন করতে বলছিল 10%। 10% প্রফিট এর সেলিং প্রাইস কত টাকা হবে 110%। দেখেন 15% ডিসকাউন্ট দিতে বলছে, তাহলে কত পার্সেন্ট আমরা দাম পাবো 85%। 10% প্রফিট করতে বলছে, তার মানে 10% দাম বাড়াতে বলছে, তাহলে কত পার্সেন্ট দাম পাবো ওই x এর উপরে 110%। তাহলে নতুন সেলিং প্রাইসটা হয় আগের সেলিং প্রাইস থেকে কত টাকা বেশি 8 টাকা বেশি। তার মানে গতদিন আমরা যে জিনিসটা শিখছিলাম ওইটাই কিন্তু আবার অ্যাপ্লাই করছি, যে 10% বাড়াতে বলছে তার মানে কত পার্সেন্ট দাম পাবো 110%, 15% কমাতে বলছে তার মানে কত পার্সেন্ট দাম পাবো 85%। তাই নতুন সেলিং প্রাইসটা হয় পুরাতন সেলিং প্রাইস থেকে 8 টাকা বেশি। এটা কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল। কাটাকাটি না করে এখানে আগে লসাগু করেন তাহলে তাড়াতাড়ি হবে। 100 এবার x এর মান বের করা যাবে না? কত আসছে 32 টাকা। আসছে 32। তাহলে এটা তো দেখলাম আমরা কত নম্বর 5। তাহলে 10 আর 11 একই রকম হবে 10 আমরা দেখে পেলাম। 10 একই জিনিস let the cost price be x। তাহলে প্রথমে কত পার্সেন্ট গেইন করতে বলছে 10। প্রথমে গেইন করতে বলছে কত পার্সেন্ট 5% গেইন করলে কত পার্সেন্ট আমরা দাম পাবো 105%। আর 5% লস করলে কত পার্সেন্ট দাম পাবো 95%। দুইটা সেলিং প্রাইসের পার্থক্যই কত টাকা বলছিল 15 টাকা। এদিকে x সমান বের কর, কস্ট বের হয়ে যাবে। বুঝা কি যাচ্ছে এবার? আমি কিন্তু অঙ্ক করানোর সময় একই জাতীয় অঙ্কগুলোকে একবারে করাই দিচ্ছি, এলোমেলো হয়ে যাচ্ছে, খাতায় একটু লিখে কাজ করুন কোন অঙ্কের পরে আসলে কোন অঙ্ক কাজ করছে। আর একই টাইপের অঙ্কগুলোকে এক জায়গাতে করে অঙ্ক করাই দিয়েছি। এখান থেকেও ঠিক একই রকম ভাবে x এর মান বের করা যাবে না? লসাগু কত হবে আমাদের এখানে 100। তাহলে 105x থেকে 95x কে বাদ দিচ্ছি, এটা মানে আসলে তাহলে x এর মানে 150 আসবে। তাহলে সেম অঙ্ক ছিল হচ্ছে 11 নাম্বারটা। এগারোতে কি বলছে a chair was sold at a loss of 10%। 10% লস এর সেলিং প্রাইস কত টাকা হওয়ার কথা 90%। আর তার পরবর্তীতে কি বলছে যে 240 টাকা হায়ার হতো যদি প্রফিট করা যেত 20%। 20% প্রফিটের সেলিং প্রাইস কত টাকা হয় 120%। দুইটা সেলিং প্রাইসের পার্থক্যই আসলে কত টাকা 240 টাকা। এই 20% প্রফিটে সেলিং প্রাইস হওয়ার কথা x এর উপরে 120% আমরা দাম পাবো। আর 10% লস করলে x এর উপরে 90% দাম পাবো। এই নতুন সেলিং প্রাইসটা হয় আগের সেলিং প্রাইস থেকে 240 টাকা বেশি। x এর মানটাকে বের করে ফেলো। কত আসছে 800। পারা যাবে তো এই টাইপের অঙ্কগুলো থাকবে নাকি স্যার বলেন। ভিতরে আর কোনো কিছু বুঝিনি এইটাতে বাংলায় লেখা যাবে না, ইংলিশে লিখতে হবে। ম্যাথ যদি ইংলিশে থাকে ইংলিশে অ্যান্সার করবেন, যদি আমি উর্দুতে থাকে অবশ্যই অ্যান্সার উর্দুতেই করতে হবে। বাংলায় থাকলে অবশ্যই অ্যান্সার বাংলায় করতে হবে। আর এই যেটা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ না, এটা রিটেন আকারে চিন্তাও করিনি। এটা গুরুত্বপূর্ণ একটা বলে দিচ্ছি। আর রিটেনের ক্লাসটা কিন্তু একেবারে লাস্টের ক্লাসটা।
আর আমরা মাঝখানে মাঝখানে যদি কোনো রিটেনের কোনো গুরুত্বপূর্ণ অঙ্ক পাই, যেহেতু টপিক ওয়াইজই আমরা দেখছি, ওখানেও টপিক ওয়াইজ পাবো, বাট আমরা আগে থেকেই একটু করে দেখতে পাবো। আর সামনে তো আপনাদের বেশ একটা পরীক্ষা থাকতে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। পরীক্ষা তো আপনাদের সাথে গত ক্লাসে যতটুকু কথাবার্তা হয়েছিল, পড়াশোনা তো ম্যাক্সিমামেরই শেষ হয় নাই, কয়েকজনের আর কি হচ্ছে এরকম হয়ে আছে, আপনারা ট্রাই করছেন। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা প্রফিট এন্ড লসের অঙ্কগুলো কেবল হাত দিয়েছি, বাট এখনো আরো কিছু অঙ্ক আমাদের দেখতে হবে। তো প্রফিট এন্ড লস থেকে কোনো অঙ্ক বাসার কাজ থাকবে না, যতটুকু করাই দিয়েছি এতটুকুই করবেন। আগামী দিন আমরা প্রফিট এন্ড লসটা করার পরে দেন হচ্ছে বাসার কাজ থাকবে। আপাতত আপনাদের বাসার কাজ থাকবে সাইফুসের ম্যাথ বইয়ের পার্সেন্টেজের পার্ট 1 এর বাকি অঙ্কগুলো। যারা করেন নাই তারা ফুল চ্যাপ্টারটাই চেক করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামী সপ্তাহে দেখা হবে। স্যার বলেন। ফার্স্ট এই করব এই থেকে তো এই থেকে ওখান থেকেই করতে হবে। এর আগে এক্সাম্পল গুলো করার দরকার নেই, এক্সাম্পল অনেক কিছু যেমন পপুলেশনের অঙ্ক কিন্তু আমরা এখন আলোচনাই করি, সামনে সপ্তাহে বুঝি নাই। হ্যাঁ, এক্সাম্পল নাম চ্যাপ্টারের শুরুতে যে প্রশ্নগুলো আছে ওগুলো করতে বলছি। দেখবেন এই সবার শুরু করছে এক্সাম্পল দিয়ে, এক্সাম্পল না, দেখবেন কিছু প্রশ্নই আলাদা ভাবে দিয়ে দেওয়া হবে, ওগুলো দেখুন। ওকে, তাহলে হ্যালো ক্লাস চাইতেছে হ্যাঁ